এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। নতুন রুম। গাট্টু আর চিঙ্কি ঘরে পড়াশোনা করছিল। তখনই ঘরে নোনা ধরার জন্য একটা ছোকরা নিচে পড়ে। আরে এটা কি হলো? এটা কি করে পড়লো? দাঁড়াও, মা বাবাকে বলতে হবে। মা বাবা একবার এদিকে আসো না। হ্যাঁ মা। আরে কি হয়েছে, এত ডাক দিচ্ছ কেন? চিঙ্কি তখন মাকে ডাকে আর মা বাবা দুজনেই ওই ঘরে চলে আসে। কি হলো চিঙ্কি, চেঁচাচ্ছ কেন তুমি? হ্যাঁ আরে বাবা দেখো না, ওপর থেকে একটা লেয়ার পড়লো নিচে। সব কালার নষ্ট হয়ে গেল, দেখো না মা। একে আর্দ্রতা বলে বাবা, যখন দেওয়াল ভিজে ভিজে যায় তখন এটা হয়। হ্যাঁ বাবা, আশেপাশে জলের লিকেজ থাকলে এমনটাই হয়, কিন্তু আমাদের এখানে তো লিকেজ নেই। কিন্তু এবারে তো বৃষ্টিও বেশি হয়েছিল, হয়তো ঠান্ডা বেড়ে যাওয়ার জন্যে। শোনো না, একটা কথা ভাবছিলাম। 3 বছর হয়ে গেল ঘরটার, বোধহয় এবার আমাদের রেনোভেট করে নেওয়া উচিত। হ্যাঁ ঠিক বলছো, আমি কালকে কারিগর আর পেন্টারকে ডাকছি। সব তো ঠিক হয়ে গেছে, এটাই ঠিক সময় রুমটাকে রেনোভেট করার। ওয়াও, তাহলে এখন আমাদের রুম একদম নতুন হয়ে যাবে। হ্যাঁ বাবা। কি মজা হবে না গাট্টু? আমি তো পিঙ্ক কালার করাবো। পিঙ্ক কালার একদম হবে না। কারিগরও আসলো না, লড়াই শুরু হয়ে গেল এদের। পরের দিন রুমে কারিগর আর পেন্টার আসে আর দুজনই দেওয়াল ভালো করে পরীক্ষা করে। বেশি কিছু তো হয়নি, সাধারণ একটু রিপেয়ার আর একটু রং করে দিলে এইবারে ঠিক হয়ে যাবে। এবারে কিন্তু কালার ভালো লাগাবেন। হ্যাঁ, কালারটা আপনারা চুজ করে দেবেন। এতে 4টে কোট লাগবে, আমি এশিয়ান পেন্টস নিয়ে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাতে আমরা কথা বলে নেব। ততক্ষণ গাট্টু আর চিঙ্কি চলো কালার শেডটা দেখে নি। চল কালার শেড ডিসাইড করি আমরা। হ্যাঁ চলো, ব্লু কালার। পিঙ্ক কালার আমি বলে দিলাম বাস। তারপর দুজনই বালিশ নিয়ে লড়তে লাগে। এটা দেখে মা মাঝখানে এসে বাঁচাতে যায়। আরে থামো থামো, লড়ো না এত। এই ঘরে বেস্ট কালার হবে আর সব থেকে সুন্দর দেখতে লাগবে এই ঘর। বাবা কারিগর আর পেন্টারের সাথে কথা শেষ করে ঘরে ফেরত চলে আসে। না ভাই, আমি তো আমার তরফ থেকে সব ডিল করে দিলাম। পরশুদিন থেকে এরা কাজ করতে এসে যাবে। 1 সপ্তাহের মধ্যে রুমটা ভালো করে ডেকোরেট হয়ে যাবে। কিন্তু ভেতরের জিনিস আমরা রেনোভেট করব। এইবার কোনো ডিজাইনারকে ডেকো না। ঠিক আছে। 2 দিন পর কারিগর তার 2 মিস্ত্রিকে নিয়ে কাজে লেগে যায়। আর তবের থেকে গাট্টু চিঙ্কিও মা বাবার রুমে থাকতে লাগে। আঙ্কেল, আপনি কি করবেন সব থেকে আগে? বাবা, সব থেকে আগে আমরা পুরনো কালারটাকে খুঁচিয়ে বের করব। যেখানে যেখানে সিপেজ আছে সেইখানে পুট্টি আর রং লাগিয়ে দেব আর স্ট্রং করে দেব। তাহলে কালার কখন করবে? আরে সবকিছু ক্লিন হওয়ার পরে, ঠিক করার পরে আমরা কালার করে দেব। আর 2-3 দিন টানা কাজ হতে লাগে। গাট্টু চিঙ্কি মনোযোগ দিয়ে এসব দেখছিল আর নিজেদের ঘর পরিবর্তন হতে দেখছিল। ওদিকে মাও খুব খুশি ছিল যে ওদের দুজনের রুম এবার নতুনের মতো লাগবে। মা কত মজা হবে না? এবার ডান দিকে আমি আলমারি রাখবো। ঠিক আছে। আর গাট্টু, আপনার কোনো বিশেষ ইচ্ছা? আগে রুমটা রেডি হয়ে যাক মা, তারপরে আমরা বিশেষ রুম সাজাবো। আর 1 সপ্তাহের মধ্যেই গাট্টু চিঙ্কির রুম পুরো সেজে তৈরি হয়ে যায়। আর আমরা দেখি যে গাট্টু চিঙ্কির দুজনেরই পছন্দ মনে রেখে পেন্টার স্কাই ব্লু আর পিঙ্ক 2টো রঙেরই দেওয়াল রাখে। দুজনে সরে যাও, আমি বেডটাকে সেট করছি। মাও এদিকে জিনিসপত্র এনে ঢের করতে লাগে আর চিঙ্কিও নিজের ডল সেটকে একটা কোণায় সাজাতে লাগে। ওদিকে গাট্টুও আবার বাস্কেটবলের বাস্কেট নিজের দেওয়ালে সেট করে দেয়। বাস্কেট আমার এত উঁচুতেই ঠিক লাগে, না হলে বারবার জাম্প করাতে আমার ভালো লাগে না। গাট্টু, নতুন জিনিসগুলো তুমি মায়ের সঙ্গে একটু দেখে নিও, আমি অর্ডার করে দেব। ঠিক আছে বাবা। বাবা, আমাকে একটা ছোট্ট আলমারি আলাদা করে দাও না, ওতে সব খেলনা আমি সেট করে দেব। এই সানডে আমরা মার্কেটে যাব, আপনাদের দুজনের যা যা দরকার পড়বে সেটা লিস্ট বানিয়ে নিও। এখন আমি অফিস যাচ্ছি। বাবার অফিস চলে যাওয়ার পর গাট্টু চিঙ্কি দুজনেই নিজের নিজের লিস্ট বানাতে লাগে। কিছু নাম দেখে মা বলে, আরে এর মধ্যে তো অনেক জিনিস অনলাইনে পেয়ে যাব আমরা, অ্যামাজন আর জিম কার্টে। আমি এখনই আমার ফোন আনছি, তোমরা তোমাদের পছন্দের জিনিস লিস্ট আউট করে নাও। ওয়াও! মা অ্যাপ খুলে বসে আর ওতে জিনিস দেখতে লাগে।
মা ওই পেন্টিংটা, ওই ডল হাউস আর একটা কিচেন সেট অর্ডার করে দাও না। আমার জন্য একটা পেন্টিং, যেটাতে মেসি হোক। ফুটবল নেই তো মা। আমি আগে সেই জিনিসটাই অর্ডার করব যেটা দরকারের। চিঙ্কি, তোমার কিচেন সেট পরেও আসতে পারে, এখন সেটার দরকার নেই। ঠিক আছে মা। মা, পুরনো স্টাডি টেবিলটাও পুরনো হয়ে গেছে, ওটাও অর্ডার করে দেব। একদম, কিন্তু ওটাকে আমরা অনলাইন অর্ডার করব না, ওটাকে কিনতে আমরা বাবার সাথে বাজারে যাব। হ্যাঁ, সেটাই ঠিক হবে মা। আমি সব টেবিল চেয়ারে বসে বসে দেখে নেব। ধীরে ধীরে অনলাইনের জিনিসপত্র আসতে লাগে আর গাট্টু চিঙ্কিরও ঘর ভরে উঠতে লাগে। রুমটা আমাদের কি দারুণ লাগছে না গাট্টু? হ্যাঁ চিঙ্কি। রবিবারে সবাই মিলে মার্কেট যায়। আমরা ফার্নিচার স্টোর যাওয়ার আগে কি ফুচকা খেতে পারি? বাবা এটা শুনে হাসতে লাগে আর সবাইকে ফুড স্টলে নিয়ে যায়। আগে পেট পুজো, তারপরে সবকিছু। তারপর সবাই মিলে ফার্নিচার শপে যায়। গাট্টু আর চিঙ্কি আলাদা আলাদা টেবিল চেয়ারে বসে টেস্ট করতে লাগে। আরে এই টেবিলটা কত সুন্দর, এতে কি র্যাক লাগতে পারে আলাদা করে? হ্যাঁ হ্যাঁ, লেগে যাবে। আপনি আগে চুজ করে নিন, তারপর আমরা কাস্টমাইজ করে দেবো এইটাকে। মা, আমার ওই টেবিলটা খুব পছন্দ, ওর উপর আলাদা করে বোর্ডও আছে। ঠিক আছে বাবা, তোমার জন্য ওটা নিয়ে নেব। আপনি শুধু জিনিসটাকে দেখে নিন, ঘরে পাঠানোর দায়িত্বটা আমাদের। এইভাবে জিনিস অর্ডার করি, সবাই ঘরে চলে আসে আর পরের দিনই সব জিনিস অটোতে ঘরে চলে আসে। মা, আমাদের টেবিল এসে গেছে। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি নিজেদের টেবিল সেট করে তার মধ্যে বসে যায়। ওরা তো খুবই খুশি ছিল, কারণ ওদের রুম এখন প্রপার রেনোভেট হয়ে গেছে। মা বাবাও ওদেরকে টেবিলে দেখে খুব খুশি হয়ে যায়। স্যান্ডউইচ। গাট্টু আর চিঙ্কি খুবই প্রতিভাশালী বাচ্চা। তার সাথে গাট্টু আর চিঙ্কি দুজনই ঝাল মশলাদার খাবার খুবই ভালোবাসে। এইভাবে স্কুলে একটা কুকিং ক্লাস অ্যারেঞ্জ করা হলো। গুড মর্নিং স্টুডেন্টস। সব থেকে আগে আমি জানতে চাই তোমরা সবাই টিফিনে কি কি এনেছো। সব বাচ্চারা নিজেদের টিফিন খুলে টেবিলে রাখলো আর এক এক করে টিফিন টিচার দেখলো। সব বাচ্চাদের টিফিনে খুব ভালো ভালো খাবার ছিল। বাহ বাহ, টিফিন দেখে তো আমার মুখে জল এসে গেল। কিন্তু এখন যে আমি তোমাদেরকে শেখাতে চলেছি সেটা আমি জানি সবাই পছন্দ করবে, আর বানাতেও খুবই সোজা। এটা তোমরা সবাই নিজে বানিয়ে নিজেদের মা বাবাকে ইমপ্রেস করতে পারবে। সত্যি? তাহলে তো খুবই মজা আসবে। আপনি আমাদের কি শেখাবেন? বাচ্চারা, আজ আমি তোমাদেরকে স্যান্ডউইচ কি করে বানাতে হয় এটা শেখাবো। তার মধ্যে যা যা দিতে হবে সব সামগ্রী এসে গেছে। বাচ্চারা, যদি চাও তাহলে যা যা জিনিস দরকার সব নোট করতে পারো, যাতে বাড়িতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে? এইভাবে কুকিং টিচার এক এক করে স্যান্ডউইচে যা যা দরকার সব টেবিলে রেখে দিল। বাচ্চারা, আমি নিয়েছি ব্রেড, ক্যাপসিকাম, টমেটো, শসা, বিটরুট, বাঁধাকপি, টমেটো সস আর স্বাদ অনুসারে নুন। টিচার, আপনি একটা জিনিস বলতে ভুলে গেলেন, চিজ দিলে তো স্যান্ডউইচ আরো ভালো টেস্টি হবে। না গাট্টু, স্যান্ডউইচে চিজ একদম পড়বে না, এটা একটা হেলদি স্যান্ডউইচ হবে। আর হ্যাঁ, তোমাদের সবাইকে বাটার আর চিজ একটু কম খাওয়া উচিত। আর দেখবে এই স্যান্ডউইচটা হেলদিও আর টেস্টিও। তাহলে শুরু করা যাক। এইভাবে কুকিং টিচার ব্রেডটা নিজের হাতে নিল, শুরুতে সস লাগিয়ে ওপরে সব সবজি সাজিয়ে দিল। এরই মধ্যে চিঙ্কি টিচারের সব জিনিস যা বলছিল সব নোট করলো। কুকিং টিচার তারপরে হালকা করে নুন ছড়িয়ে স্যান্ডউইচকে রেডি করে নিল। স্টুডেন্টস, এই দেখো স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। আমার বিশ্বাস তোমরা সবাই এর রেসিপি নোট করে নিয়েছো। আর হ্যাঁ, বাড়ি গিয়ে নিশ্চয়ই ট্রাই করো। এইভাবে স্কুলে কুকিং পিরিয়ড শেষ হয়ে গেল আর স্কুলে আজকের দিনও শেষ হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি বাড়ি পৌঁছালো, তখনই মা আর বাবা ফোনে কথা বলছিল। থ্যাংক ইউ সো মাচ দিদি। হ্যাঁ, আমাদের বিয়ের 13 বছর পূর্ণ হলো। অশেষ ধন্যবাদ। নাও এর সাথে কথা বলো। মা ফোন বাবাকে দিল। গাট্টু আর চিঙ্কি মা বাবার কথা শুনল। ওরা দেখল বাবাও খুশি হয়ে ধন্যবাদ জানাচ্ছে। অশেষ ধন্যবাদ দিদি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসুন বাড়িতে। রাখছি তাহলে, বাই। বাবা, আজকে কি আপনি সবাইকে থ্যাংক ইউ বলছেন কেন? হ্যাঁ মাম্মি, তোমাদের দুজনের মধ্যে কার জন্মদিন? শোনা, কারোর বার্থডে নয়, আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল। হ্যাপি অ্যানিভার্সারি মা আর বাবা।
গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখলো আর গাট্টু চিঙ্কি একসাথে চুটকি বাজালো আর মনে মনে ভেবে নিল যে ওরা মা বাবাকে স্যান্ডউইচ বানিয়ে সারপ্রাইজ দেবে। তাহলে চিঙ্কি চলো মাকে সারপ্রাইজ দিই আর একটা স্যান্ডউইচ বানাই। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি স্যান্ডউইচ বানানোর জন্য তৈরি হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি দুজনে এপ্রন পরলো। যদিও অ্যাপ্রনটা ওদের দুজনের জন্য অনেক বড় হয়েছিল, কিন্তু তাও ওরা মায়ের মতন কিচেনে কাজ করতে চাইছিল। আচ্ছা, আমাদের স্যান্ডউইচ বানানোর জন্য যা যা জিনিস চাই ওইগুলো সব আমরা এই কিচেন টেবিলে এনে রেখে দিই, যাতে বানাতে সুবিধে হয়। চিঙ্কি ফ্রিজ থেকে ব্রেড বার করলো। গাট্টু স্যান্ডউইচে যা যা সবজি লাগবে সেটা আনলো, সস আর একটু চটপটা মশলা, এমন সব জিনিস কিচেনে রেখে দিল। আরে সব জিনিস তো এসে গেল, কিন্তু চিঙ্কি তুমি তো চিজ নাওনি। না গাট্টু, আমরা চিজওয়ালা স্যান্ডউইচ একদম বানাবো না। মনে নেই টিচার কি বলেছিল? আমাদের হেলদি খাওয়া উচিত। আজ মা বাবার অ্যানিভার্সারি, তাই ওদের আমরা ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়ে দেব। ইয়েস, ইউ আর রাইট চিঙ্কি, চলো বানাই। গাট্টু চিঙ্কি মন লাগিয়ে স্যান্ডউইচ বানাতে শুরু করলো। আজ আমরা বানাবো টেস্টি ভেজিটেবল স্যান্ডউইচ। এটা হেলথের জন্য খুব ভালো। এর মধ্যে যা সামগ্রী লাগবে, ব্রেড, শসা, টমেটো, শিমলা মির্চ, গোবি, কিছু মুখরোচক মশলা আর স্বাদ অনুসার নুন, তার সাথে অনেক ভালোবাসা। গাট্টু স্যান্ডউইচের জন্য সব সবজি ফটাফট কেটে নিল। কাট্টু, টমেটো আর শসা একদম গোল গোল করে কেটো। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, বুঝে গেছি, একদম গোল গোল কাট করব। চট করে গাট্টু সব সবজিগুলো সুন্দরভাবে কেটে নিল আর প্লেটে রাখলো। অন্যদিকে চিঙ্কি ব্রেডের প্যাকেট থেকে দুটো ব্রেড নিল। চিঙ্কি তাহলে চলো এর উপরে আমরা সব থেকে আগে টমেটো দিই। গাট্টু টমেটোর স্লাইসগুলো ব্রেডে রাখলো। টমেটোর পরে এর উপরে যাবে শসা। তারপর চিঙ্কি টমেটোর স্লাইস ব্রেডে রাখলো। শসা, শিমলা মির্চ আর কফি ভালো করে ব্রেডে রেখে দিল। আমার স্পেশাল স্যান্ডউইচ চাই গাট্টু। ও এমন নাকি? তাহলে তোমার স্পেশাল স্যান্ডউইচে যাবে স্পেশাল ভালোবাসা। আরে বাহ, আমার স্পেশাল স্যান্ডউইচ হবে পেঁয়াজের সাথে। কিন্তু মায়ের স্যান্ডউইচে রেখো না, মার তো পেঁয়াজ পছন্দ নয়। ও ওকে চিঙ্কি। গাট্টু অন্য ব্রেডটা সব ভেজিটেবলস এর উপরে রেখে দিল আর স্যান্ডউইচ কভার হয়ে গেল। আরে গাট্টু দাঁড়াও, আমরা নুন আর মশলা তো মেশালামই না। আরে হ্যাঁ, আমরা তো ভুলেই গেছিলাম। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি স্যান্ডউইচের উপরের ব্রেডটা বার করে দিল, তার উপরে আলতো করে নুন দিল, কিছু চটপটে মশলা রাখলো, তারপর আবার পাউরুটি দিয়ে ঢেকে নিল। চিঙ্কি সাবধানে করো, নাহলে স্যান্ডউইচ পুড়ে যাবে। ভয় পেও না গাট্টু, স্যান্ডউইচ একদম জ্বলবে না। আর চিঙ্কি স্যান্ডউইচটা পোড়ার আগে প্লেটে রেখে নিল আর খুব সুন্দরভাবে স্যান্ডউইচটাকে টমেটো সসের সাথে রেখে গাট্টু আর চিঙ্কি মার বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য স্যান্ডউইচটা টেবিলে নিয়ে আসলো। চিঙ্কির হাতে প্লেট দেখে মা বলল, গাট্টু চিঙ্কি, তোমাদের হাতে এই প্লেট কিসের? তোমরা দুজনে কিচেনে কিছু করেছো কি? বাবা মা, আমরা তোমাদের জন্য একটা ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়েছি। হ্যাঁ সত্যি বাচ্চারা, থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা। দেখো আমাদের বাচ্চারা কত ভালো স্যান্ডউইচ বানিয়েছে। এই নিন বাবা মা, টেস্টি টেস্টি ভেজিটেবল স্যান্ডউইচ। মা বাবা, আমার আর গাট্টুর তরফ থেকে এই স্যান্ডউইচটা সারপ্রাইজ। আজকেই আমরা স্কুলে শিখেছি। মা বাবার সাথে সাথে গাট্টু আর চিঙ্কিও টেস্টি স্যান্ডউইচটা ভালো করে খেয়ে নিল। ও ওয়াও, খুবই ইয়ামি হয়েছে। হ্যাঁ, কি সুস্বাদু বাবা। তোমার কেমন লাগলো? ভেরি গুড গাট্টু চিঙ্কি, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তোমরা দুজনে স্যান্ডউইচ বানানো শিখে নিলে, কিন্তু কিচেনে সাবধানে কাজ করাও জরুরি। হ্যাঁ মা, আমি একদম অসুবিধা ফিল করিনি। স্কুলের পিটি পিরিয়ড বাচ্চাদের জন্য সকাল খুবই উপযোগী। আর স্কুলে যখন ম্যাম প্রার্থনা করায়, তখন বাচ্চারা আরো সুস্থ আর চনমনে হয়ে ওঠে। স্কুলে সব বাচ্চারা একসাথে প্রার্থনা করছিল। शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। हम चले थे एक रास्ते पे, हमसे भूल कर भी कोई भूल होना। প্রার্থনার পরে সবার মুখে হাসি ছিল। এক এক করে সব বাচ্চারা আজকের সুবিচার দিতে লাগে। আজকে শনিবার, আজকের কথা হলো
স্বাস্থ্যই সম্পত্তি। গাট্টুর পরে চিঙ্কি যায় সুবিচার শোনাতে। আজকের সুবিচার হলো স্বাস্থ্য আমাদের জন্মগত অধিকার। আজকের সুবিচার এখানেই সমাপ্ত। বাচ্চারা, গাট্টু আর চিঙ্কি আমাদেরকে যে সুবিচারটা বলেছে তাই নিয়ে আমি কিছু অ্যানাউন্সমেন্ট করতে চলেছি। যেমন তোমরা সবাই জানো, আমাদের পিটি টিচারের ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে 1 মাস ধরে আমাদের পিটি পিরিয়ড হচ্ছে না। আর এখন আমার বলতে খুব খুশি হচ্ছে যে আমাদের স্কুলে নতুন পিটি টিচার এসেছে। স্কুলের নতুন পিটি টিচার সবার সামনে এসে দাঁড়ায়। পিটি টিচারকে সামনে দেখে সব বাচ্চার মুখ নেমে যায়, কারণ স্কুলে কোনো বাচ্চারই পিটি পছন্দ হতো না। বাচ্চারা, যেমন গাট্টু আর চিঙ্কি নিজের সুবিচারে বলেছে যে স্বাস্থ্যটাই হলো সম্পত্তি আর সুস্থ থাকাই হলো আমাদের অধিকার, তাই স্কুলে শনিবার করে পড়াশোনার পরে পিটি পিরিয়ড হবে। আর আজকে পিটি পিরিয়ড হবে। নতুন পিটি টিচার বাচ্চাদের উদাস মুখ দেখতে পায়। আর এখন আমি চাই যে তোমাদের পিটি পিরিয়ড তোমাদের সঙ্গে কথা বলুক। গুড মর্নিং বাচ্চারা। স্বাস্থ্যটাই আমাদের জীবনে সব, তাছাড়া সব বেকার। স্বাস্থ্যটাই সব জিনিস, এইটা আমরা ছোটবেলার থেকে শুনে আসছি। তাই জন্যে আমাদের বেশি করে স্বাস্থ্যের উপরে ধ্যান দেওয়া উচিত। আর আজকে আমি আপনাদেরকে পিটি করাবো। আমার মনে হয় সবার ভালো লাগবে। সব বাচ্চারা কিছুক্ষণের মধ্যেই পিটি ড্রেস পরে মাঠে চলে আসে। আরে বাপরে, আজকে পিটি পিরিয়ড। পিটি টিচাররা খুব স্ট্রিক্ট হয়, আর এই স্যারও খুব স্ট্রিক্ট মনে হচ্ছেন। ঠিক বললি গাট্টু, এই স্যার স্ট্রিক্ট মনে হচ্ছে না, আসলে স্ট্রিক্ট। দেখলি না কেমন করে কথা বলছেন? আমার তো পিটি পিরিয়ড ভালোই লাগে না। আমি জানি আজকের পিটি পিরিয়ড আমাদেরকে হাঁপিয়ে দেবে। কত ভালো ছিল যে আমাদের পিটি টিচারই ছিল না। এখন আপনারা আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। আমি তো ভেবে নিয়েছি আজকে আমি মাথা ব্যথার নাটক করব, যাতে আমার রোদে দাঁড়িয়ে পিটি করতে না হয়। গাট্টু, এরকম করিস না, সবাই থোড়ি মাথা ব্যথার বাহানা করতে পারবে। পিটি টিচার গ্রাউন্ডে আসতেই বাচ্চারা কথা বলা বন্ধ করে। ঠিক আছে বাচ্চারা, আমরা আমাদের পিটি পিরিয়ড শুরু করতে চলেছি। তার আগে ইনস্ট্রাকশন বুঝে নাও। আজকে প্রথম দিন, তাই আমি নিজে করে দেখাবো তোমাদের। পিটি টিচার তার সাথে একটা ট্রেনার এনেছিল যে ড্রাম বাজিয়ে ইনস্ট্রাক্ট করতে পারে। সাবধান। আর সব বাচ্চারা সাবধান হয়ে দাঁড়িয়ে পড়ে। বিশ্রাম। আর সব বাচ্চারা বিশ্রাম হয়ে দাঁড়িয়ে পড়ে। সাবধান। পিটি টিচারের ইনস্ট্রাক্টে ট্রেনার ড্রাম বাজানো শুরু করে। টিচার তারপর ফার্স্ট পার্ট শুরু করে, আর ড্রামের বিটে পিটি টিচার একটা একটা এক্সারসাইজ করতে লাগে। হাত নিচে, হাত উপরে, হাত নিচে, আবার হাত উপরে। এইভাবে পিটি টিচার খুব সহজভাবে সবাইকে পিটি করাতে লাগে। অনেক বাচ্চার হাতে ব্যথা করতে লাগে। পিটির একটা রাউন্ড শেষ হতেই পিটি টিচার ট্রেনারকে ড্রাম থামাতে বলে। এখন আমরা পিটির গুরুত্বপূর্ণ ব্যায়াম করব। সাবধান। বিশ্রাম। সাবধান। আচ্ছা, এখন সবাই ড্রামের আওয়াজের দিকে ধ্যান দেবে। ড্রাম বাজতে লাগে, আর পিটি টিচার কোনো পাখির মতো হাত ওপর নিচে করতে লাগে। আর ড্রাম বাজা শুরু হতেই স্যার নিজের মাথার ওপর তালি বাজায়। সবাই শুরু করো। আর এভাবে পিটি টিচার সবাইকে খুব সহজে ব্যায়াম করাতে লাগে। অনেক বাচ্চার হাত ব্যথা করতে লাগে। সবাই ড্রামের আওয়াজের দিকে ধ্যান দেবে। পিটি টিচারের ইনস্ট্রাকশনে হঠাৎ ড্রাম জোরে বাজতে লাগে, আর এভাবে বাচ্চারা জোরে জোরে হাত নাড়াতে লাগে। বান্টি তো মাঝখানে থেমে যায়, কিন্তু টিচার দেখতেই আবার শুরু করে দেয়। গাট্টু চিঙ্কি একে অপরকে দেখে জেদের বশে করতে লাগে। এভাবে অনেকক্ষণ অবধি চলে, শেষে বন্ধ হয়। খুব ভালো বাচ্চারা, সব বাচ্চারাই খুব ভালো করে করলে। এখন আমি সবাইকে কালারফুল হার্ডেলের উপরে ব্যায়াম করাবো। হার্ডেলস? ওটা তো বড় বড় রেসে ইউজ হয় স্যার। ঠিক বললে গাট্টু, আমি চাই তোমরা সব বাচ্চারা বড় বড় রেসে পার্টিসিপেট করো আর জিতেও আসো।
ইনস্ট্রাক্টর তারপর ঝটপট সেই কালারফুল হার্ডলস রেখে দেয়। চলো বাচ্চারা, সব বাচ্চারা এই কালারফুল হার্ডেলের এখানে এসে দাঁড়িয়ে পড়ো, আর সবাই ধ্যান দিয়ে আমাকে দেখবে, বুঝলে? পিটি টিচার তারপর করে দেখায়। পিটি টিচার তারপর নিজের একটা পা তুলে হার্ডেলের ওপর থেকে জাম্প করে, আর এভাবে পিটি টিচার পুরো হার্ডলস পার করে। সবাই বুঝলে বাচ্চারা? সবাই এমন করে করবে। এতে তো খুব মজা আসবে। কিন্তু গাট্টু, তুমি তো পিটি পিরিয়ডে মাথা ব্যথার বাহানা করতে না? আরে চিঙ্কি প্লিজ, আরে পিটি টিচার শুনে নেবে, আমার পুরো পিটিটা অ্যাটেন্ড করার আছে। সবাই হাসতে লাগে। একটা একটা করে সব বাচ্চারা স্যারের মতো হার্ডলস পার করে। হ্যাঁ স্যার, খুব ভালো লাগলো। হ্যাঁ স্যার, আমরা নতুন পিটি শিখলাম। আপনি তো নতুন ধরনের পিটি করালেন, এই জন্য আমাদেরও ভালো লেগেছে। আর আমি পরের শনিবারের অপেক্ষা করব। বাচ্চারা হাঁপিয়ে গিয়েছিল, কিন্তু প্রত্যেকে এনজয় করেছে। গুড গুড, কিন্তু এখনো শেষ হয়নি। স্যার, আরো করার আছে। হাঁপাতে হাঁপাতে বান্টি বলে, আর সবাই হাসতে লাগে। আরে বন্টি, আজকের পিরিয়ড এতটাই ছিল। আর হ্যাঁ, পিটি পিরিয়ডের জন্য আমি কিছু অ্যানাউন্সমেন্ট করতে চাই। প্রত্যেক স্যাটারডেতে হয়ে থাকা ক্লাসের জন্য 2টো মনিটর বানানো হবে, যে সবাইকে সামনের থেকে গাইড করবে। পিটি পিরিয়ডে কি মনিটরও হয়? হ্যাঁ হ্যাঁ, কেন না, আমি প্রত্যেক জায়গাতেই পিটি পিরিয়ডের মনিটর রাখি। আর আমাদের পরের পিরিয়ডের মনিটর হলো গাট্টু আর চিঙ্কি। আগামী শনিবারে তোমরা দুজন সামনে দাঁড়িয়ে থেকে বাকি সবাইদের পিটির মুভমেন্ট করে গাইড করবে। কিন্তু স্যার, আমরা কি ঠিকঠাক করে করতে পারছি? হ্যাঁ স্যার, এর আগে আমরা কোনোদিন ভালো করে তো পিটি করিনি। হ্যাঁ গাট্টু চিঙ্কি, আমি তোমাদের দুজনকে ভালো করে দেখেছি। তোমরা দুজনে খুব ভালো করছিলে, তাই জন্যে তোমরা দুজন নেক্সট পিটি পিরিয়ডের মনিটর। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর এইভাবে গাট্টু আর চিঙ্কি পিটির আসল অর্থ বুঝতে পারে, আর ওদের পিটি পিরিয়ডের মনিটর বানানো হয়। পকেট মানি। সন্ধ্যে 7টা বেজেছিল, আর মা কিচেনে ডিনার তৈরি করছিল। চিঙ্কি নিজের স্টাডি টেবিলে পড়ে থাকা বইগুলো অ্যারেঞ্জ করছিল, আর গাট্টু নিজের ব্যাট নিয়ে এমনি হাওয়াতে শট মারা প্র্যাকটিস করছিল। আরে, এই ব্যাটের হ্যান্ডেল তো লুজ হয়ে গেছে। মা, আমার নতুন ব্যাট দরকার। গাট্টু, আগে একটু পড়তে বসো তো। নেক্সট উইক থেকে স্কুলে এক্সাম শুরু হচ্ছে। নতুন ব্যাট এক্সামের পরে পাবে, বুঝলে? তখন বাবাও অফিস থেকে এসে যায়, আর বাবাকে দেখে গাট্টু তাড়াতাড়ি নিজের বই বার করে পড়তে শুরু করে দেয়। বাবা মুচকি হেসে বাচ্চাদেরকে পড়তে দেখে, তারপর সোফায় আরাম করে বসে পড়ে। আরে, এই টিভির রিমোট দেখতে পাচ্ছি না তো। আজকে নিউজটা খুব ইম্পর্টেন্ট। আরে গাট্টু, চিঙ্কি, তোমরা টিভির রিমোটটা কোথায় রেখেছো? গাট্টু আর চিঙ্কি রিমোটটা খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পরে চিঙ্কি রিমোটটাকে খুঁজে পায়, যেটা নিউজ পেপারের তলায় রয়ে গিয়েছিল। বাবা, এই নাও রিমোট। এই নিউজ পেপারের তলায় ছিল। আজকে নিউজ ইম্পর্টেন্ট কেন বাবা? কোনো ক্রিকেট ম্যাচ ছিল? না না, ক্রিকেট ম্যাচ থেকেও বেশি ইম্পর্টেন্ট। আমাদের আজকে বাজেট ডিক্লেয়ার হয়েছে। এইটা বলে বাবা টিভি অন করে নিউজ চ্যানেল চালিয়ে দেয়। ওইখানে একটা নিউজ অ্যাঙ্কার বাজেটের ডিটেলস জানাচ্ছিল, আর টিভি স্ক্রিনে অনেকগুলো নাম্বারস আর টেক্সট লেখা আসছিল। ইনি তো খুব তাড়াতাড়ি বলছেন, আপনি কি করে বুঝতে পারছেন? আমি যতক্ষণে স্ক্রিনে কিছু পড়তে পারছি, ততক্ষণে সব নাম্বার টেক্সটগুলো স্ক্রিন থেকে উধাও হয়ে যাচ্ছে, আর নতুন ডিটেলস আসছে। আরে গাট্টু, তোমার পড়ার স্পিড কম। চিঙ্কিও বাবার সাথে নিউজটা বুঝতে চেষ্টা করছিল। এই বাজেট কি হয় বাবা? হ্যাঁ, আমিও জানতে চাই। ইনি তো অনেক টাকার কথা বলছেন, লক্ষ কোটির ব্যাপারে। আরে, তোমরা দুজন এখন খুবই ছোট, বড় হওয়ার পরে বাজেট বুঝতে পারবে। ততক্ষণে মা কিচেন থেকে চলে আসে, আর বাচ্চাদের কৌতূহল দেখে হেসে বলে, আচ্ছা, আমি সরল ভাবে তোমাদেরকে বাজেটটা বোঝাই। বাজেট আমাদের দেশের বই খাতা হয়, যাতে আমরা ডিসাইড করি যে দেশে এত টাকা পয়সা কোথা থেকে আসছে, আর আমরা ওই টাকাগুলোকে কোথায় আর কত অ্যামাউন্টে খরচা করব। যেমন তুমি ঘরের খরচার হিসাব লেখো, ঠিক সেইভাবে মা? একদম ঠিক। যেমন বাবার স্যালারিকে আমরা ইনকামে লিখি, আর বাড়ির সব খরচাকে, যেমন আশকা বাড়ি, স্কুলের ফিস,
লোনের ইএমআই, সেভিং, শপিং আর এন্টারটেইনমেন্টের খরচা এইসব এক্সপেন্সেসে লেখে। যেমন বাড়ির বাজেট তেমনই দেশের বাজেট। হ্যাঁ, এখন বুঝতে পারলাম। এই তো একদম সোজা ছিল, বুঝে গেলাম আমি। কিন্তু এখন শুধু থিওরি বুঝেছো, প্র্যাকটিক্যালও করে দেখাতে হবে। মানে আমি তোমাকে 500 টাকা দিচ্ছি এই মাসের পকেট মানি, আর মাসের শেষে দেখবো তোমরা এই 500 টাকার কেমন বাজেট তৈরি করলে আর কেমন ইউজ করলে, ঠিক আছে? এটা তো খুব ভালো আইডিয়া। গাট্টু আর চিঙ্কি 500 টাকা পেয়ে খুব খুশি হয়ে যায়। গাট্টুর কাছে এত লিস্ট ছিল যেগুলো ওর কেনার ছিল, একটা নতুন ব্যাট, বাইনোকুলার, রিমোট দিয়ে চলা গাড়ি, আরো অনেক কিছু। চিঙ্কি হিসাব কষলো যে 500 টাকায় ওকে 4 সপ্তাহ চলতে হবে। তাই ও একটা নোটবুকে 4টে কলাম বানালো, উইক 1, উইক 2, উইক 3 আর উইক 4, আর প্রতিটা কলামের উপরে লিখলো 125 টাকা। তারপর চিঙ্কি মার থেকে একটা পার্স নিল আর ওই পার্সে 125 টাকা রেখে দিল প্রথম সপ্তাহে খরচার জন্য। বাকি 375 টাকাও কাবার্ডে রেখে দিল। আর ওদিকে গাট্টু 500 টাকা পেয়ে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। ও রোজ স্কুলের পরে পিৎজা, বার্গার, সফট ড্রিঙ্কস আর অনেক কিছু খেতে শুরু করে দিল। ও 150 টাকার একটা নতুন ব্যাট নিল আর 80 টাকা নতুন বাইনোকুলার্স কিনলো। মাসের 15 তারিখে যখন ও নিজের ব্যাগে টাকা চেক করলো তখনও চমকে গেল। আরে, আমার তো 500 টাকা শেষ হয়ে গেল। এখনো তো 15 দিন বাকি আছে মাসের, কি করি? ওইদিকে চিঙ্কিও কখনো কখনো স্ট্রিট ফুড খেত, আরও নিজের জন্য নতুন ক্রেয়ন্সও কিনলো। কিন্তু এক সপ্তাহে শুধু 125 টাকাই খরচা করত। তাই 15 তারিখের পরেও ওর কাছে 250 টাকা বেঁচেছিল। যেহেতু গাট্টুর টাকা শেষ হয়ে গিয়েছিল, ওর খুব মন খারাপ ছিল। চিঙ্কির এটা দেখে ভালো লাগলো না। ও নিজের পার্স থেকে 50 টাকা বার করে গাট্টুকে দিল। ভুল হয়ে গেছে চিঙ্কি, আমারও তোমার মতন বাজেট তৈরি করে পয়সা খরচা করা উচিত ছিল। কোনো ব্যাপার না গাট্টু, পরের মাস থেকে দেখে চলো। মাসের শেষে মা আর বাবা গাট্টু আর চিঙ্কির থেকে 500 টাকার পকেট মানির হিসেব চাইলো। গাট্টুর তো মনেও ছিল না যে ও সব টাকা কোথায় খরচা করেছে। কিন্তু চিঙ্কি ছোট থেকে ছোট এক্সপেন্স গুলো নিজের নোটবুকে লিখে রেখেছিল। ওর বাজেট বুকে 70 টাকার সেভিংসও ছিল আর গাট্টুকে দিয়ে থাকা 50 টাকার লোন। খুব ভালো চিঙ্কি, বাজেট তুমি খুব ভালো করে বুঝেছো আর ব্যবহারও করেছো, আর নিজের পকেট মানিকে খরচা করার জন্য খুব ভালো ব্যবহার করেছো। আমিও নিজের ভুল বুঝে গেছি বাবা মা। নেক্সট মান্থ থেকে আমিও চিঙ্কির মতন বাজেট তৈরি করে পয়সা খরচা করব। খুব ভালো আমার বাচ্চারা, উই আর প্রাউড অফ ইউ। গাট্টু আর চিঙ্কি ঘরের মধ্যে একদম হুটোপুটি করছিল। দুজনের সোফার কাছাকাছি ধরাধরি খেলা খেলছিল। গাট্টু একটু ফাস্ট দৌড়ায়, তাই চিঙ্কি ওকে ধরতেই পারছিল না। যতই তাড়াতাড়ি দৌড়াও গাট্টু, আমি তোমাকে ধরেই নেব। যাবিটা কোথায়? ধরতে পারবে না, তোমার পা আমার থেকে ছোট আর তোমার স্পিডও ভালো নেই। চিঙ্কিও মুখটা ভেঙিয়ে ফেরত জবাব দেয়। আমি ধরে নেব তোকে, আমি আস্তে দৌড়াই তাতে কি? বাবা ওদেরকে কাছে বসেই দেখছিল, আর ওদিকে মা রান্নাঘরে দাঁড়িয়ে এসব দেখতে দেখতে বলছিল, আরে আস্তে দৌড়াও তোমরা দুজনে, ব্যথা লেগে গেলে মুশকিল হবে। তোমাদের বাবা তোমাদেরকে মাথায় চড়িয়ে রেখেছে, আমার তো কথাই শুনে না। আরে বাবা, তুমি আমাকে আবার মাঝখানে আনছো কেন? বাচ্চা তো, এখনই তো খেলবে এরা। স্কুলের হোমওয়ার্কটাও করে নিয়েছে, এতটুকু তো খেলা করবেই। এটা বলতে বলতে বাবা গাট্টুকে চোখ মারে। চিঙ্কিও মুচকি হাসে। আই লাভ ইউ পাপা। আই লাভ ইউ টু মা। তোমরা সবাই খেলতে থাকো, মা বকবি। আমি আছি তো। দুজনে আবার সোফার আশেপাশে আবার হল্লা করে। তখনই দরজার ঘন্টি বাজে। গাট্টু, চিঙ্কি, দেখো দরজায় কে এসেছে। হ্যাঁ দেখো তো, আগে দরজাটা খোলো। এখন আবার কে আসলো? গাট্টু দৌড়ে গিয়ে দরজা খোলে। দেখে যে সামনের বাড়ির দিদা মায়ের সাথে দেখা করতে এসছে, সাথে বান্টির দিদাও আছে। ওনাদের দেখে গাট্টু জোরে বলে, হ্যালো দিদা। কে এসেছে বাবা? বান্টির দিদা এসেছে। মা এটা দেখে রেগে যায় আর বলে, আরে ওরা তোমার বন্ধু নাকি? থাকো মা, পা ছুঁয়ে প্রণাম করতে হয়, হ্যালো দাদি আবার কি? চিঙ্কি, তুমিও ঠাম্মার পা ছো।
গাট্টু আর চিঙ্কি দুজনেই ঠাকুমার পা ছোঁয়ে। প্রণাম দিদা। আরে খুশি থাকো তোমরা দুজনে, অনেক পড়াশোনা করো, ভালো করো। বাড়িতে অতিথিরা এলে ভেতরে ডাকতে হয় বেটা। আরে বৌমা, এদেরকে কেন বকছো? এরা দুজনেই ছোট, আস্তে আস্তে বুঝে যাবে। সে কথা নয় মাসিমা, ম্যানার্স তো এখন থেকেই শেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে কথা ঠিক। আমার আশীর্বাদ তো সব সময় দুজনের সাথে আছে। যেমন আমার বান্টি, তেমনই এরা দুজনে। খুশি থাকো সব সময়। তোমার কথাটা তো ঠিকই, বাচ্চাদের ম্যানার্স এখন থেকেই শেখাতে হয়। যাই হোক, আমি তোমাদেরকে সব নেমন্তন্ন করতে এসেছিলাম। পরশুদিন আমাদের বাড়িতে সত্যনারায়ণের কথা। সবাই নিশ্চয়ই এসছো। এবার যাই। ঠিক আছে, দাঁড়ান, বসুন না, আমি চা নিয়ে আসছি। আরে না, অন্য সব বাড়িতেও যেতে হবে, আবার খালি সময়ে আসবো। এইটা বলে উনি চলে যান। মা বাচ্চাদেরকে নিজের কাছে ডাকে। বাচ্চারা, সব সময় বড়দের সম্মান করা উচিত, বুঝেছো? যদি বান্টি আসে তাহলে ওকেও এরকম সম্মান করতে হবে। ও তো তোমাদের বন্ধু, ক্লাসমেট। তোমাদের আর ওর একই বয়স, কিন্তু ওকেও তোমাদের হ্যালো হাই করা উচিত। সকালে দেখা হলে গুড মর্নিং, বিকেলে দেখা হলে গুড ইভিনিং। আচ্ছা, তো সকালে উঠে কি বাবাকেও আমাকে হাই বলতে হবে? হ্যাঁ বাচ্চারা, এগুলোকে গুড ম্যানার্স বলে। তোমরা তো আমার ভালো শোনা না, আমার ভালো বাচ্চা, তাই সবসময় গুড ম্যানার্স ফলো করবে। স্কুলেও টিচারদের সঙ্গে দেখা হলে ওদেরকে গ্রিট করবে, বাকি বাচ্চাদের হ্যান্ডশেক। মা, এই গুড্ডি তো আমার সঙ্গে আর্ধেক সময় লড়াই করে, আমি ওকে হাই করব না। এমন বলে না চিঙ্কি, ও তো তোমার বেস্ট ফ্রেন্ড। দেখো, যখন কেউ ক্লোজ হয় তখন ওকে সরি কিংবা থ্যাংক ইউ বলতে ইতস্তত হতে নেই। কি ভাবি মা? আচ্ছা মা, স্কুলে হেড ম্যাডামেরও পা ছুতে হবে? এতক্ষণ বাবা যে চুপচাপ শুনছিল, হেসে এখন বলে, ওনাদেরকে তুমি গুড মর্নিং কিংবা গুড আফটারনুন সময়তে বলো, ওরা স্কুলে আছে। ঠিক আছে পাপা। পরের দিন সবাই স্কুল যায় আর বাবা মার বলার মতন সবাইকে গ্রিট করে। হ্যালো গুড্ডি, আমি সরি, আমি তোমার সাথে লড়াই করেছিলাম। তুমি সরি বললে চিঙ্কি? হ্যাঁ, মা বলেছে কেউ সরি বললে কেউ ছোট হয় না। তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তুমি রেগে গেলে তাহলে আমার ভালো লাগে না। কিন্তু চিঙ্কি, ভুল তো আমার ছিল, সরি তো আমার বলতে হতো। এইটা বলতে বলতে ও থেমে যায়। আই এম সরি চিঙ্কি, আজ থেকে তুমি সবসময় আমার বেস্ট ফ্রেন্ড। আমি কখনো তোমার সাথে লড়াই করব না। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। তখনই ক্লাসে টিচার আসে। গুড মর্নিং মিস। গুড মর্নিং বাচ্চারা, আজকে আমরা ম্যানার্সের ক্লাস করব। তোমরা সবাই কে কে জানো ম্যানার্সের কথা? কে জানাবে? তখনই চিঙ্কি হাত উঁচু করে। হ্যাঁ চিঙ্কি, বলো। সব সময় বড়দের পা ছুতে হবে। ওরা যখন বাড়ি আসে তখন তাদেরকে জল, চা খাবারও জিজ্ঞেস করতে হবে। যদি বন্ধু হয় তাহলে সবাইকে হ্যালো হাই আর জড়িয়ে ধরতে হয়। আরে বাহ, কত ভালো সংস্কার! দেখলে বাচ্চারা, শুনলে সবাই চিঙ্কি কি বলল? ক্লাসের সব বাচ্চারা এক আওয়াজে বলে ইয়েস মিস। আর হ্যাঁ, সকালে কারোর সাথে দেখা হলে গুড মর্নিং, দুপুরের 12টা অবধি। তার পরের সময়ে সকলকে তোমরা গুড আফটারনুন বলতে পারো, কারণ তখন আফটারনুনের টাইম হয়ে যায়। ম্যাডাম, সবাইকে ইভিনিং কোন সময় বলবো? এমনিতে তো বিকেলেই বলা হয়, যখন সূর্য নেমে যাচ্ছে, কারণ তারপরে তো রাত হয়ে যায়। আর হ্যাঁ বাচ্চারা, রাত্রেবেলা সব থেকে শেষের গ্রিটিং গুড নাইট বলা হয়। আমি আমার মা বাবাকে গুড নাইট বলেই শুই মিস। ভেরি গুড চিঙ্কি। আর বাকি বাচ্চারা? আমরা মিস। বাহ, কত ভালো আর সিনসিয়ার ক্লাস আমার। আই এম সো প্রাউড অফ ইউ। গাট্টু আর চিঙ্কি বাড়ি আসে আর তৈরি হয়ে বান্টির বাড়ি যায়। গাট্টু দৌড়ে গিয়ে ঠাকুমার পা ছুঁয়ে, দিদা প্রণাম। ও বাবা, খুব ভালো থাকো, খুব ভালো পড়াশোনা করো, উন্নতি করো। মা গাট্টু আর চিঙ্কিকে দেখে মনে মনে খুব খুশি হচ্ছিল। তখনই বাবা এসে বলে, থ্যাংক ইউ, তুমি দুই বাচ্চাকে কত ভালো সংস্কার দিয়েছো। চিঙ্কির ড্রয়িং ক্লাস। গাট্টু আর চিঙ্কি ধীরে ধীরে বড় হচ্ছে।
তো ওদের সাবজেক্টসও বাড়ছিল। এই জন্য স্কুলে ওদের দুজনের যা এতদিন অপশনাল ছিল তা কম্পালসারি হয়ে যায়। তার নাম ছিল ড্রয়িং। চিঙ্কি ড্রয়িং করতে খুব ভালোবাসতো, কিন্তু যখনই ড্রয়িং এর কথা মনে পড়তো ও খুব টেন্স হয়ে যেত, কারণ ওর ড্রয়িং অত ভালো ছিল না। আর এর কারণে ও অনেক বকাও খায় একবার। কিছুদিন আগে স্যার ক্লাসে ড্রয়িং পড়াচ্ছিলেন। চলো বাচ্চারা, আজকে আমরা শিখবো ময়ূরের ছবি কি করে বানানো যায়। সব বাচ্চারা মন দিয়ে স্যারকে দেখছিল। সবার নজর স্যারের দিকেই ছিল, কিন্তু চিঙ্কির তখন আঁকার দিকে মন ছিল। আর হঠাৎ স্যারের আওয়াজ আসে, তো ড্রয়িং কে বানাবে? এখানে ব্ল্যাকবোর্ডে চিঙ্কি তুমি এসো। চিঙ্কি তো স্যারের কথা শোনেইনি, তো কিভাবে ড্রয়িং করত? ও নিজের ভুল স্বীকার করে আর স্যারকে বলে, স্যার আপনি যখন শেখাচ্ছিলেন আমি অন্য ড্রয়িং বানাচ্ছিলাম, আমি তাই শুনিনি। তারপর আর কি, স্যার চিঙ্কিকে খুব বকে। তখন চিঙ্কি সিদ্ধান্ত নেয় যে ও ময়ূরের পেন্টিং করেই ছাড়বে। এমনিতেই চিঙ্কি আঁকতে খুব ভালোবাসতো, ওকে শুধু আরো শিখতে হতো। গাট্টু চিঙ্কি বাড়ি ফিরে আসে, আর গাট্টু খুব জোরে জোরে হাসতে লাগে, আর চিঙ্কি উদাস হয়ে যায়। তখনই মা চলে আসে। বাচ্চারা মজা করো না। মা, গাট্টু আমাকে জ্বালাচ্ছে আমার আঁকা নিয়ে। কেন গাট্টু, এরকম করতে নেই। এই পিকক বানাতে পারিনি। চিঙ্কি মা, চিন্তা করো না, আমার কাছে আইডিয়া আছে। তোমাকে রেনবো ড্রয়িং ক্লাসে ভর্তি করিয়ে দেব। আর চিন্তা করো না। এই জন্যই চিঙ্কির মুখ উদাস ছিল। কিন্তু মা যে ড্রয়িং ক্লাসের ব্যাপারে বলল, চিঙ্কি খুশি হয়ে গেল। মা এটা দেখে নিয়েছিল। এরপর গাট্টু আর চিঙ্কির ড্রয়িং ক্লাসে অ্যাডমিশন হয়ে যায়। ক্লাসের নাম ছিল রেনবো ড্রয়িং ক্লাস। ক্লাসে পৌঁছে সব বাচ্চা খুব এক্সাইটেড ছিল, কারণ আজকে থেকে ওদের ড্রয়িং ক্লাস শুরু হচ্ছিল। সবার মুখে হাসি ছিল, আর সবাই নিজের আনা জিনিস দেখাচ্ছিল। দেখো দেখো, আমি ওয়াটার কালার এনেছি। তোর কাছে কি কালার আছে রে গাট্টু? আমার কাছে আছে পেন্সিল কালার। দেখো কতগুলো কালার। আমি তো ওয়্যাক্স কালার নিয়ে এসেছি। আমার তো পেন্টিং এ রং করতে খুব ভালো লাগে। সব বন্ধুরা একে অপরকে কালার দেখাচ্ছিল আর নিজেদের প্ল্যান বলছিল। ভূষণ ওয়াটার কালার এনেছিল, আর ও ব্যাগ থেকে ব্রাশও বের করে আর পুরো ক্লাসকে দেখাতে লাগে। ঘন্টাড়া, এইটা হলো আমার অস্ত্র, যেটা দিয়ে আমি আলাদা আলাদা ধরনের ছবি বানাবো। আর তারপরে গাট্টু ওই ব্রাশটা হাতে নেয় আর বলে, এইটা তো খুব ভালো ব্রাশ ভূষণ। আমিও এই ব্রাশ দিয়ে সুন্দর সুন্দর ড্রয়িং বানাবো। সবাই খুব এনজয় করছিল, কিন্তু চিঙ্কি যে খুব লাফাঝাপি করত আজও শান্ত বসেছিল। তো গাট্টু জিজ্ঞেস করলো, চিঙ্কি তুমি কোন ড্রয়িং বানাবে? চিঙ্কি কিছুই জবাব দিল না। মনে হয় চিঙ্কি ড্রয়িং বানাতেই ভুলে গেছে। ক্লাসে সবাই জোরে জোরে হাসতে লাগে। আর তখনই ক্লাসে ড্রয়িং টিচার চলে আসে। রেনবো ক্লাসের এই টিচার ড্রয়িং শেখাতে খুবই ফেমাস ছিল। এসেই উনি সব বাচ্চাদের সাথে কথা বলা শুরু করে। হ্যালো বাচ্চা পার্টি, কেমন আছো তুমি? আজ থেকে তোমাদের ড্রয়িং টিচার আমি, ঠিক আছে? আমি যেমন করে তোমাদেরকে নাম বললাম, তোমরাও নিজেদের নামগুলো আমাকে বলো। আর তার সঙ্গে আমাকে এইটা বলবে যে আপনার কোন ড্রয়িং করতে ভালো লাগে। এক এক করে সব বাচ্চা নিজের নাম বলছিল, আর তার সাথে ওরা কোন পেন্টিংটা আঁকবে তাও বলছিল। গাট্টু বলল, আমি তো আলাদিনের দ্বীপ বানাবো। এরপর ভূষণ বলল, আমার জলে ভেসে থাকা জাহাজের ড্রয়িং বানানোর আছে। সবাই আলাদা আলাদা জিনিস বলল। কিন্তু যে চিঙ্কির সময় এলো তখনও চুপ ছিল। তো স্যার বলল, বলো চিঙ্কি, তোমার কোন ড্রয়িং করতে ভালো লাগে? আরে আরে ভয় পেও না, তুমি আমাদেরকে বন্ধু ভাবো। স্যার, আমি আঁকতে খুব ভালোবাসি, কিন্তু ভালোভাবে পারি না আঁকতে। তাই ভয় পাই আমি, যাতে আমি খারাপ ড্রয়িং না বানাই। এতে ভয় পাওয়ার কি আছে চিঙ্কি, আমি তোমাকে ভালো ড্রয়িং শেখাবো। আসল কথা এটা ছিল যে স্যার মায়ের কাছ থেকে জানতে পেরেছিল যে চিঙ্কি সব সাবজেক্টে খুব ভালো ছিল, আরো ড্রয়িং করতেও ভালোবাসে, শুধু আরো একটু ভালো করতে হবে ওকে। তো স্যার চিঙ্কিকে ক্লাসের পরে বলে,
চিঙ্কি মা, এইখানে এসো। হ্যাঁ স্যার। চিঙ্কি, আমি শুনেছি নাকি তুমি সব সাবজেক্টে খুবই ভালো, তাই না? কিন্তু ড্রয়িং করা খুব কষ্ট মনে হয়। তোমার ড্রয়িং ভালো লাগে তো? হ্যাঁ। দেখো, কোনো সাবজেক্ট হার্ড হয় না, আর যেটা আমাদের ভালো লাগে সেটা তো একদমই হার্ড হবে না। আমরা যদি মন দিয়ে কাজ করব, মন দিয়ে পড়ব, তাহলে সব জিনিস সরল হয়ে যায়। তেমনই তোমার জন্য ড্রয়িং। তুমি এক কাজ করো, কাল তুমি যেমন পারো তেমন একটা ড্রয়িং বের করে আনবে। ক্লাসের পর যখন গাট্টু চিঙ্কি বাড়ি ফেরে তো মা জিজ্ঞেস করে, গাট্টু চিঙ্কি, কেমন ছিল তোমাদের ড্রয়িং ক্লাস? আমরা সবাই আলাদা কালার নিয়ে গেছিলাম, কিন্তু ভূষণ শুধু ব্রাশ নিয়ে এসেছিল আর আমাদের হোমওয়ার্কে ড্রয়িং করতে বলেছে। তুমি বলো চিঙ্কি। হ্যাঁ মা, খুব মজা হয়েছে, আর স্যারও খুব ভালো, উনি ভালো করে বোঝালেন আমায়। এখন চিঙ্কির মুখে আগের মতো উদাসী বা দুঃখ ছিল না, এখন সেও খুব এক্সাইটেড ছিল। মাও বুঝতে পারলো যে চিঙ্কির মনে যে ড্রয়িংকে নিয়ে ভয় ছিল সেটা চলে গেছে। পরে গাট্টু আর চিঙ্কি মিলে নিজেদের ড্রয়িং করে, আর পরের দিন সেটা ক্লাসে নিয়ে যায়। তো স্যার সবাইকে ওদের ড্রয়িং দেখায়। সব বাচ্চারা গাট্টু চিঙ্কির জন্য তালি বাজাবে। স্যারের বলতেই পুরো ক্লাসে তালির আওয়াজ শুনতে পাওয়া যায়। গাট্টু তো সুন্দর ড্রয়িং বানাতেই পারে, কিন্তু চিঙ্কি যে গতকাল অবধি ভয় পেত, সেও খুব সুন্দর ড্রয়িং বানিয়েছে। সেই দিনের পর থেকে চিঙ্কির আর ড্রয়িং এর প্রতি কোনো ভয় থাকে না। এতদিন ড্রয়িংকে যে কঠিন মনে হতো, আজ তার সহজ মনে হতে লাগলো। ভেরি গুড চিঙ্কি, এমন আলাদা আলাদা ড্রয়িং বানাতেই থেকো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, আপনার জন্য এখন আমি ভালো ড্রয়িং করতে পারি। এরপর স্কুলে যখন ড্রয়িং এর এক্সাম হয়, সেখানে চিঙ্কি ড্রয়িং এ খুব ভালো নম্বর পায়, আর সব থেকে বেশি নাম্বার পায়। এইভাবে রেনবো ড্রয়িং ক্লাস চিঙ্কির ড্রয়িং আরো ভালো করে দেয়। তারপর থেকে চিঙ্কি আরো অনেক ড্রয়িং করে। চিঙ্কির নতুন ড্রেস। বড়দের থেকে কিছু চাইতে হলে বাচ্চারা এমন বুদ্ধি বার করে যে বড়দের কথাই বন্ধ হয়ে যায়। একদিন সন্ধেবেলায় চিঙ্কি কাবার্ড খুলে কাপড় দেখছিল। কত পুরনো কাপড় আমার কাছে, একটাও নতুন ড্রেস নেই। তখনই ওর মাথায় একটা বুদ্ধি খেললো। আইডিয়া! মায়ের থেকে নতুন ড্রেস চাইতে তো এর থেকে ভালো আইডিয়া হতেই পারে না। ওইদিকে মা রুমের সামনে দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ওর চোখ ভেতরে গেল। চিঙ্কি কোথায় চলে গেল? এক্ষুনি তো কাবার্ড খুলে দাঁড়িয়েছিল। মা ভেতরে এসে কাবার্ডের সামনে দাঁড়িয়ে পড়ল, আর এদিক সেদিক চিঙ্কিকে দেখতে শুরু করলো। তখনই হঠাৎ কাবার্ড মাকে বলল, কি আন্টি, চিঙ্কিকে খুঁজছো? প্রথমে তো আওয়াজটা শুনে মা একদম ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তারপরে হেসে বলল, হ্যাঁ, এটা চিঙ্কির রুম তো, চিঙ্কিকেই খুঁজছি। কিন্তু তুমি কে? আমি কাবার্ড। আমি চিঙ্কির কাপড়ের কাবার্ড বলছি। সরি বলছিলাম। এইটা শুনে তো মার মুখ থেকে হাসি বেরিয়ে যাচ্ছিল। ও, তাহলে তুমি কাবার্ড বলছো? কাবার্ড, তুমি কি বলতে পারো আমার চিঙ্কি কোথায়? না, আমি একদম বলতে পারবো না। আচ্ছা, কেন বলতে পারবে না? কারণ আমার খিদে পেয়েছে, আমার পেট একদম খালি। কতদিন হয়ে গেল, একটাও নতুন ড্রেস এলো না। আগে নতুন ড্রেস এনে দাও, তারপর বলবো চিঙ্কি কোথায়। এইটা শুনে মাম্মি ড্রামা করে বলল, আরে তার জন্যই তো খুঁজছিলাম, শপিং এ যেতাম। কিন্তু ছাড়ো, নতুন ড্রেস ক্যান্সেল। যেই কাবার্ড ক্যান্সেল ওয়ালা কথাটা শুনলো, কাবার্ডের মুখটা একদম খুলে গেল, আর কাবার্ডে বসে থাকা চিঙ্কি জোরে চেঁচালো, মা, তুমি সবসময় এমন করো, কাট্টু কিছু চাইলে ছট করে দিয়ে দাও। চিঙ্কিকে এমন দেখে মার হাসি বেরিয়ে গেল। ও জোরে জোরে হাসতে শুরু করলো, আর হাসতে হাসতে চিঙ্কির নতুন ড্রেস আসারও ফাইনাল হয়ে গেল। স্যাটারডে সন্ধেবেলার কথা, পাপা অফিস থেকে ফিরলো, মা হলে তৈরি হয়ে বসেছিল। আরে তুমি চিঙ্কিকে শপিং এ নিয়ে যাচ্ছিলে না, এখনো যাওনি? চিঙ্কি আসলে তো যাব, চিঙ্কি তো গাট্টুর সাথে তলায় খেলছে। গাট্টু চিঙ্কি সোসাইটির ক্যাম্পাসে খেলছিল, মজা করছিল, আর মা হাতে পার্স নিয়ে সোজা ওদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কি চিঙ্কি, কখন থেকে উপরে ওয়েট করছি তোমাদের। ও মা, সরি, খেলতে খেলতে ভুলেই গেছিলাম যে আমাদের শপিং করতে যাওয়ার আছে। এই গাট্টুর কারণে হয়েছে। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করো না। যাও গাট্টু, যাও, আমাদের জন্য রিক্সা নিয়ে এসো। গাট্টু মিল খাট স্পিডে দৌড়ালো।
আর বাড়ি থেকে সোসাইটিতে একটা রিক্সা নিয়ে এলো। মাম্মি আর চিঙ্কি রিক্সা করে শপিং এর জন্য বেরিয়ে পড়লো। মলে এসে মা ছোট মোটো শপিং করতে থাকে। চিঙ্কি বেচারি ড্রেস সেকশনে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। মা চলো। আর চিঙ্কি মাকে নিয়ে কিডস কর্নার পৌঁছে গেল, যেখানে অনেক সুন্দর সুন্দর আলাদা রকমের ড্রেস বাচ্চাদের এক্সাইট করছিল। চলো, যেটা চাই সেটা চুজ করো। কিন্তু এত নতুন নতুন ড্রেস আর ট্রেন্ডি ফ্যাশনস দেখে বেচারি চিঙ্কি কনফিউজ হয়ে গিয়েছিল। এটা নি না ওইটা, নাকি পুরো দোকানটাই নি। এইভাবে চিঙ্কি পুরো কনফিউজ হয়ে গিয়েছিল। তখনই ওর নজর একটা ড্রেসের উপরে পড়লো, আর ওর মাথা থেকে অন্য সব ড্রেস আউট হয়ে গেল। ওয়াও, সো নাইস। এই ড্রেসটা তো আমি কারোর কাছে দেখিনি, একদম নতুন ফ্যাশন। এটা ট্রাই করে দেখি। এমন বলে চিঙ্কি ওই ড্রেসটা নিতেই যাচ্ছিল, তখনই ঝট করে ওই ড্রেসটা একটা অন্য মেয়ে নিয়ে নিল। আরে এটা আমি নিতে চাই। আরে শট, এই ড্রেসটা তো আমার না, আমার। আর এইভাবে দুজনের ভেতরে ঝগড়া শুরু হয়ে গেল। ওদের ঝগড়া শুনে ম্যানেজার আর মাও ওখানে এসে পড়লো। মা দেখো না, এই ড্রেসটা আগে আমি পছন্দ করেছিলাম, এই মেয়েটা কথাই শুনছে না। ডোন্ট ওয়ারি, এমন অন্য ড্রেসও হবে এখানে। সরি ম্যাম, এটা সিঙ্গেল পিসই অ্যাভেলেবল আছে। তাহলে তো এই ড্রেসটা আমারই চাই। চিঙ্কি মা, আরো তো অন্য ড্রেস আছে, তুমি ওইসব ট্রাই করো। না, আমার এটাই পছন্দ, আমার এটাই চাই। তখনই হঠাৎ করে পেছন থেকে একটা আওয়াজ এলো, মিঙ্কি। সবাই পেছনে ঘুরে দেখলো, পেছনে মিঙ্কির মা দাঁড়িয়েছিল। মাম্মি, আমার এই ড্রেসটাই চাই। তখনই চিঙ্কির মা মিঙ্কির মাকে বলল, আরে সারলা, তুই চিনতে পারলি? কেমন করে চিনবো না বন্ধু, 3 বছর কলেজে একসাথে কাটিয়েছি। তুই শপিং করতে এসেছিস? হ্যাঁ, এ আমার মেয়ে চিঙ্কি। ওর যে ড্রেসটা পছন্দ হয়েছে, তোমার মেয়ে মিঙ্কিরও সেই পছন্দ। বলো এবার কি করি? আরে ডোন্ট ওয়ারি, মিঙ্কির চয়েস সেকেন্ডে সেকেন্ডে বদলায়। মিঙ্কি চলো, ওই কর্নারে লেটেস্ট ডিজাইনস থাকে। এইটা শুনে মিঙ্কি চিঙ্কির হাতে ওই ড্রেসটা ধরিয়ে দিল আর অন্য কর্নারের দিকে দৌড়ে গেল। দেখলি, দেখ এবার আমি যাই, আবার দেখা হবে। এমন বলে মিঙ্কির মা তো বেরিয়ে গেল। কিন্তু চিঙ্কি ড্রেস পাওয়ার পরেও রেগে মেগে দাঁড়িয়েছিল। এবার কি তোমার চয়েসও বদলে গেল? না, আমার তো এই ড্রেসটাই পছন্দ, কিন্তু এটা নিয়ে কত ড্রামা হলো এখানে। এইটা শুনে মা হেসে বলল, আরে মা, লাইফ এমনই হয়, যে কোনো জিনিস সহজে পেয়ে গেলে কি মজা। মজা তো যে কোনো জিনিস স্ট্রাগল করে পাওয়াতেই আনন্দ। যাও, ড্রেস ট্রাই করো। চিঙ্কি দৌড়ে ট্রায়াল রুমে চলে গেল আর তাড়াতাড়ি নতুন ড্রেস পরে বাইরে এলো। নতুন ড্রেসে চিঙ্কি একদম পরীর মতন লাগছিল। পারফেক্ট। চলো, এবার দুটো প্লেট চাট পকোড়ি খাই আর তারপর বাড়ি। চলো। হ্যাঁ চলো। বৃক্ষরোপণ, পরিবেশ বিষয়ে গাট্টু আর চিঙ্কি খুব সচেতন হয়ে গেছে। তাই আজ গাট্টু আর চিঙ্কির বলাতে সোসাইটিতে বৃক্ষরোপণের কার্যক্রম আয়োজন করা হয়েছে। এতে সোসাইটির সব বাচ্চারা একটা একটা করে গাছ লাগাচ্ছে। মা বাবা, আমরা আমের গাছ লাগাবো। মা, আমরা পেয়ারা গাছও লাগাবো। হ্যাঁ হ্যাঁ গাট্টু চিঙ্কি, আমরা আম গাছও লাগাবো আর পেয়ারা গাছও লাগাবো। ঠিক আছে? তখনই ওইখানে বান্টি আসলো। গাট্টু, আমি তো ফুলের গাছ লাগাবো, আমার ফুল খুবই পছন্দ। গুড আইডিয়া বান্টি, সোসাইটি কি সুন্দর দেখাবে। আমিও ফুল গাছ লাগাবো বলে ভেবেছি। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি আম গাছ লাগানোর জন্য ছোট্ট একটা গর্ত খুঁড়লো আর তার মধ্যে একটা আম গাছ লাগালো। চিঙ্কি তার উপরে মাটি ঢাললো আর গাট্টু জল দিল। এইভাবে আম গাছের বীজ লাগানো হলো। দেখো, আমার আমের গাছ তো লেগে গেল। এখন এটা বড় হলে আমরা মিষ্টি মিষ্টি ফল খাবো। গট্টু বাবা, গাছে ফল আসতে অনেক সময় লাগে, এত তাড়াতাড়ি থোড়ি ফল আসবে, তার জন্য অপেক্ষা করতে হয়। চলো না, এখন আমরা আমার পেয়ারা গাছ লাগাবো। আমি আমার গাছটা কোথায় লাগাই? এসো চিঙ্কি, নিজের গাছ এখানে লাগাও। গাট্টু আর চিঙ্কি একসাথে চিঙ্কির পেয়ারা গাছ লাগানোর জন্য গর্ত খুঁড়লো আর এইভাবে গর্তের মধ্যে গাছ লাগালো। তার মধ্যে মাটি দিয়ে গাছে জল দিল। এইভাবে সব বাচ্চারা একসাথে সোসাইটির গার্ডেনে ট্রি প্লান্টেশন করলো। সব বাচ্চাদের মা বাবারা বাড়ি চলে গেল। বাচ্চারা নিজেদের মধ্যে কথাবার্তা বলল। গাছ পরিবেশের জন্য খুবই ভালো হয়।
পরিবেশকে ভালো রাখার জন্য গাছ দরকার। তাই তাহলে তো আমাদের আরো গাছ লাগানো উচিত। চিঙ্কি, তুমি জানো ফুল গাছ তাড়াতাড়ি বড় হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ফুলও এসে যায়। আরে বাহ, এটা তো ভালো কথা। আমার পেয়ারা গাছও তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর আমি টক মিষ্টি পেয়ারা খাবো। হ্যাঁ, আমার আমের গাছটা খুব শিগগিরই বড় হয়ে যাবে। আমি একে প্রত্যেকদিন জল দেব যাতে বড় হয়ে যাক। দেখো, আমি আমার ফুলের গাছ লাগিয়েছি। আমার ফুল আমি তোমাদের সকলকে দেব, কিন্তু আমাকে মিষ্টি মিষ্টি ফলও খাওয়াবে। হ্যাঁ বান্টি, নিশ্চয়ই, কিন্তু তুমি আমার গাছকে জল দেবে, তাহলে আমি তোমাকে ফল দেব। সবাই হেসে ফেলল। চিঙ্কি নিজের লাগানো গাছের সাথে কথা বলতে শুরু করলো। আমার সোনা গাছ, তাড়াতাড়ি বড় হয়ে যাও। আমি বড় গাছ দেখতে চাই আর টক মিষ্টি ফল খেতে চাই। গাট্টু আর চিঙ্কি বাড়ি চলে গেল আর ডিনার করার পরে দুজনে ঘুমোতে চলে গেল। আমার মনে হয় আমাদের গিয়ে দেখা উচিত, গাছটা আবার বড় হয়ে যায়নি তো। আরে গাট্টু না, বাবা বলেছিল এত তাড়াতাড়ি গাছ বড় হয় না। গাট্টু আর চিঙ্কি শুয়ে পড়ল। পরের দিন চিঙ্কি তাড়াতাড়ি উঠে পড়ল আর চিঙ্কি সোসাইটির গার্ডেনে নিজের গাছ দেখতে গেল। চিঙ্কি দেখে একদম হয়রান হয়ে গেল। চিঙ্কির গাছ বড় হয়ে গিয়েছিল আর একদম তাজা ফল গাছ থেকে ঝুলছিল। এত বড় গাছ, কিন্তু বাবা তো বলেছিল গাছ এত তাড়াতাড়ি বড় হয় না। তখনই চিঙ্কি একটা আওয়াজ শুনলো। চিঙ্কি, আমি বড় হয়ে গেছি। তোমাকে এখন আমার অনেক বেশি খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমি তোমার সবসময় খেয়াল রাখবো। আমি জল নিয়ে আসছি। চিঙ্কি দৌড়ে গেল আর জলের বালতি নিয়ে আসলো। কিন্তু এ কি, চিঙ্কির পেয়ারা গাছে অনেকগুলো বাঁদর ঝুলছিল আর লাফিয়ে লাফিয়ে চিঙ্কির পেয়ারাগুলো খাচ্ছিল। আরে না, এ কি, বাঁদর কোথা থেকে এলো? চিঙ্কি কাঁদতে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যে বাঁদররা সব গাছের ফল খেয়ে নিল আর তাজা ফল খেয়ে ফেললো। তারপর চিঙ্কিকে বলল, চিঙ্কি দেখো, তোমার সব ফল বাঁদর খেয়ে গেল। কিন্তু ফল তো আমার খাবার ছিল, আমি একটাও পেলাম না। তারপর চিঙ্কি আরো কাঁদতে শুরু করলো। মা, আমার ফল চাই। ওঠো মা চিঙ্কি, কি হলো? উঠে পড়ো বাবা। মা চিঙ্কিকে নাড়িয়ে নাড়িয়ে ওঠাচ্ছিল। চিঙ্কি নিজের চোখ খুললো। আরে না, আমি তো স্বপ্ন দেখছিলাম। তখনই চিঙ্কি মাকে জড়িয়ে ধরলো। কি হলো চিঙ্কি মা, কি ধরনের স্বপ্ন দেখেছো? মাম্মি, আমি স্বপ্নে দেখলাম কি বাঁদর আমার সব ফল একদম খেয়ে ফেলেছে আর আমি একটাও পেলাম না। তখন বাবাও ঘরে এলো। কি হলো চিঙ্কির? মা পুরো কথা বাবাকে জানালো। চিঙ্কি স্বপ্ন দেখেছে যে ও সব পেয়ারা বাঁদর খেয়েছে। শুধু এতটুকু? চলো খাবার খাই। গাট্টু চিঙ্কি ব্রেকফাস্ট করার জন্য টেবিলে আসলো। বাবা দেখছিল যে চিঙ্কির মুখটা শুকিয়ে গেছিল। মা চিঙ্কি, আমি তোমাকে কি বলেছিলাম, গাছ এত তাড়াতাড়ি বড় হয় না, আর যদি বাঁদররা ফল খেয়ে নিয়েছে তো তাতে কি হলো? গাছ তো অন্যদের জন্যই লাগানো হয়। কিন্তু বাবা, ট্রি প্ল্যান্টেশন সোসাইটি আমরা বানালাম, গাছে জলও আমরা দিলাম, ফল অন্য কেউ খেয়ে গেলে তো খারাপ লাগবে না। তখনই মা গ্রাম থেকে ঠাকুমার পাঠানো আমের আচার নিয়ে এলো। মা গাট্টু চিঙ্কি আর বাবাকে গরম গরম রুটির সাথে আচার দিল। বাবা, গাট্টু আর চিঙ্কি ঝাল টকটক আমের আচার খেলো আর চিঙ্কির মুখও চকচকে হয়ে গেল। বা মা, আচার তো কি চটপটে খেতে। আমের আচারটা তো খুবই টেস্টি, দিদাকে বলে আরো নিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, আমি ঠাকুমাকে নিশ্চয়ই জানাবো। গাট্টু চিঙ্কি, আমাকে এইটা বলো, আচারটা কি দিয়ে তৈরি? বাবা, আচার তো আম থেকে তৈরি হয়েছে না? তো আচ্ছা চিঙ্কি, এইটা বলো, এই আচারের জন্য যে আমটা ব্যবহার হয়েছে সেই গাছটা কি তুমি লাগিয়েছিলে, না তুমি সেই গাছগুলোতে জল দিয়েছিলে? না বাবা, আমি তো জানিও না যে আম গাছগুলো কোথায় লাগানো হয়েছে, তাহলে আমি জল কি করে ঢালবো? একদম ঠিক বললে মা। তেমনি তোমার লাগানো গাছ থেকে যদি অন্য কেউ ফল খায় তাহলে তোমার মন খারাপ করা উচিত নয়। তোমার মনে আছে যখন আমরা গ্রামে গেছিলাম, আমাদের বাড়ির পাশে কত বড় বড় গাছ ছিল, যেটা বড় হতে অনেক সময় লাগে, আর অনেক বছর আগে সেই সব গাছ লাগানো হয়েছিল। তাই তো আমরা সেই রস ভরা ফলের স্বাদ নিতে পারি। গাট্টু আর চিঙ্কি মন দিয়ে বাবার কথা শুনছিল। এরপর মা বলল,
এতটুকুই না, আমাদের পূর্বপুরুষরা গাছ লাগিয়ে তাই তো আমরা ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছি। আর এর পরের প্রজন্মকে যদি সুস্থভাবে থাকতে হয় তাহলে আমাদের আরো বৃক্ষরোপণ করতে হবে, যার থেকে পরের প্রজন্ম পরিবেশের সুঠল তাপমাত্রা পেতে পারে। হ্যাঁ বাবা মা, আমি খুব ভালো করে বুঝে গেছি। সোসাইটির সেই গাছগুলোকেও অনেক বছর আগেই লাগানো হয়ে থাকবে, তবেই আমরা দোলনা বেঁধে সেইখানে দোলনায় দুলতে পারি, আর ছায়াও পাই আমরা সেইখানে। চলো, গাট্টু তো বুঝে গেল, কিন্তু চিঙ্কি তুমি বুঝতে পারলে কি না? একদম বুঝে গেছি বাবা। দাঁতের ব্যথা। বাচ্চারা তো হয়েই থাকে দুরন্ত। যাই ডিশ, সুইট ডিশ সামনে এসে যায়, ওটা খেয়ে শেষ করে দেয়। গাট্টুও ঠিক এমনই ছিল, খাবার খুব শখ ছিল, সারা দিন খেতেই থাকতো। সুইট তো ওর ফেভারিট ছিল, আর যদি চকলেটস থাকে তাহলে তো ব্যাপারটাই আলাদা। সারা দিন শুধু চকলেটস খেয়ে কাটিয়ে দিতে পারে গাট্টু। এই ব্যাপারটা নিয়ে মা খুব চিন্তিত ছিল। আরে না না, গাট্টু চকলেট খায় সেটা নিয়ে মা চিন্তিত ছিল না। বেশি চকলেটস খাওয়াতে দাঁত যদি খারাপ হয়ে যায় গাট্টুর, এই ব্যাপারের ভয় ছিল মায়ের। গাট্টু বাবা, অনেক হয়ে গেল চকলেটস খাওয়া, দাঁত খারাপ হয়ে যাবে। আরে মা, ডোন্ট ওয়ারি, 32টা দাঁত আছে, একটা খারাপ হয়ে গেলে কি হয়ে যাবে? গাট্টু, এটা মজার টপিক না, আমি সিরিয়াস। তুমি সারা দিন কিছু না কিছু খেতেই থাকো, কিন্তু দাঁতের খেয়াল একদম রাখো না। কি শেখায় স্কুলে? আমাদের 2 বার ব্রাশ করা উচিত, আর তুমি সকালের ব্রাশটাও ঠিক করে করো না। ব্যাস, পেস্ট ব্রাশে লাগাবে, ব্রাশ দাঁতে লাগাবে, আর হয়ে গেল। এটা ঠিক না বাবা, কিন্তু বাচ্চারা তো বাচ্চাই, কথা এক কান দিয়ে শোনে আর অন্য কান দিয়ে বার করে দেয়। গাট্টুও ঠিক তেমনই করল। ও মার কথা একদমই কানে নিল না, আর নিজের অভ্যেসটা বজায় রাখল। রোজ গাট্টু চকলেট নয় তো অন্য কোনো সুইট ডিশ খেতেই থাকত, কিন্তু তারপর জল দিয়ে কুলকুচি করা তো দূরের কথা, ও এটাও ভুলে যেত যে ও কিছু খেয়েছে, আর আবার চাইতো। মা, গোলাপ জামুন। এমন ছিল গাট্টু। সকালের ব্রাশটুকুও ভালোভাবে করত না, ব্রাশ করাটা খুব বোরিং লাগতো ওর। এই ব্রাশ করাটা তো ওয়েস্ট অফ টাইম। কে জানে আমাদের মানুষদেরকে ব্রাশ করা কে শিখিয়েছে? জন্তুরা থরি ব্রাশ করে, কিন্তু ওদের দাঁত কত শক্ত থাকে। বাঁদররা তো আমার মতন সারাদিন কিছু না কিছু খেতে থাকে, কিন্তু ওরা তো ব্রাশ করে না, তবু ওদের দাঁত কত ভালো থাকে। তখনই মা ডাক দিল, গাট্টু ব্রাশ হলো? দেখো, চিঙ্কি তো স্কুলের জন্য রেডিও হয়ে গেছে। মা, ব্যাস 2 মিনিট। কে জানে চিঙ্কি এত তাড়াতাড়ি কি করে নেয়, এটা এমন কি বড় ব্যাপার? এমন বলে গাট্টু ব্রাশে পেস্ট লাগালো, ব্রাশটাকে 1-2 বার মুখের মধ্যে ঘোরালো, আর হয়ে গেল ব্রাশ। এবার এমন বাজে অভ্যেস হলে তার পরিণামটাও ভালো হবে না। গাট্টুর সাথেও ঠিক এমনই হলো। এক রাতে গাট্টুর দাঁতে খুব জোরে ব্যথা হতে শুরু করলো, আর গাট্টু জোরে জোরে চিৎকার করল। মা, খুব ব্যথা হচ্ছে মা। দেখলি কি বলেছিলাম আমি? হয়ে গেল তো দাঁতে ক্যাভিটি। মা গো, খুব ব্যথা করছে, এমন মনে হচ্ছে আমার প্রাণটা দাঁতে এসে আটকে গেছে। ডোন্ট ওয়ারি, আমি জানি দাঁতের ব্যথা কি হয়। তোমাকে পেন কিলার দিচ্ছি, সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। কাল সকালে বাবার সাথে ডেন্টিস্টের কাছে যাবে। তারপর পেন কিলার খেয়ে গাট্টু ঘুমিয়ে তো পড়ল, কিন্তু যেই সকাল হলো পেন কিলারের কাজ শেষ হলো, আর গাট্টু আবার চিৎকার শুরু করলো। মা গো। আরে হ্যাঁ বাবা, যাচ্ছি আমরা ডেন্টিস্টের কাছে, একটু দাঁড়াও। তখনই চিঙ্কি গাট্টুর কাছে এসে বলল, তুই ডেন্টিস্টের কাছে যাচ্ছিস? একটু দেখে। গুড্ডি বলছিল ওর ভাইয়েরও তোর মতো দাঁতে ব্যথা হচ্ছিল, তখন ডেন্টিস্ট ওর দাঁত গোড়ার থেকে বার করে ফেলে দিয়েছিল। তখনই ওখানে বাবা এলো। কি হলো গাট্টু, চলো যাই। না বাবা, আমি এই ব্যথাটা সহ্য করে নেব, না হলে একটা পেন কিলার খেয়ে নেব, কিন্তু ডেন্টিস্টের কাছে যাব না। আরে ব্যাপারটা কি হলো? চিঙ্কি কিছু বলল নাকি? এইটা শুনে চিঙ্কি ওখান থেকে পালিয়ে গেল, আর বাবা সবকিছু বুঝে গেল। তারপর বাবা গাট্টুকে বুঝিয়ে
নিজের বন্ধুর ডেন্টাল ক্লিনিকে নিয়ে গেল। গাট্টু খুব ভয় পেয়েছিল। ও ভাবছিল ওর দাঁত বার করে ফেলে দেওয়া হবে, কিন্তু যেই ও ডেন্টিস্ট আঙ্কেলকে দেখল, ওনার কুল ব্যবহার দেখে গাট্টুর ভয় আর ব্যথা দুটোই চলে গেল। গাট্টু, ডোন্ট ওয়ারি, তোমার দাঁত কেউ বের করবে না। আমি চেক আপ করব, তারপরে কিছু ওষুধ লিখে দিয়ে দেব। দেখবে দাঁতের ব্যথা ছুমন্তর। তারপর ডেন্টিস্ট আঙ্কেল গাট্টুকে নিজের চেয়ারে বসালো আর লাইট অন করলো। আঙ্কেল, সত্যিতে আপনি আমার দাঁত বের করবেন না তো? না বাবা, রিল্যাক্স। আ আ আহ, 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 আহ। বাবা, রিপিট করার নেই, নিজের মুখটা খোলো। তারপর গাট্টু মুখ খুলল আর আঙ্কেল চেক করতে শুরু করলো। আঙ্কেলের হাত লাগতেই গাট্টুর 90% ভয় আর ব্যথা দুটোই চলে গেল। চেক আপ হয়ে যাওয়ার পরেই ডেন্টিস্ট আঙ্কেল বাবাকে বলল, ডোন্ট ওয়ারি, একটু ক্যাভিটি আছে, মেডিসিনের কোর্স শেষ হতে হতে এটা পালিয়ে যাবে। হর্ষ, একটু বোঝাও একে, এ ব্রাশ ঠিক করে না, আর চকলেটও অনেক বেশি খায়। ডেন্টিস্ট আঙ্কেল হেসে বলল, এখন গাট্টুকে আর কিচ্ছু বোঝাতে হবে না, দাঁতের ব্যথা ওকে অনেক জিনিসই বুঝিয়ে দিয়েছে। কি গাট্টু, ঠিক বললাম তো? হ্যাঁ আঙ্কেল, আমি বুঝে গেছি যে দাঁতের ব্যথা কেমন হয়। মুখ ধোয়া, ব্রাশ করা, এইসব কতটা ইম্পর্টেন্ট। এবার গাট্টুর ব্যথা পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। বাবা ডেন্টিস্ট আঙ্কেলের সঙ্গে কথা বলছিল আর গাট্টু পুরো ক্লিনিক ঘুরছিল। ওই ক্লিনিকটা আর ওখানকার ইনস্ট্রুমেন্ট সব আলাদা ছিল। গাট্টু প্রথমবার ডেন্টিস্টের ক্লিনিকে এসেছিল, তাই ওর জন্যে এগুলো আলাদা আর নতুন এক্সপিরিয়েন্স ছিল। ওইখানে সব জায়গায় দাঁতের ডায়াগ্রাম, মডেলস আর পোস্টার্স ছিল, যেগুলোতে অনেক ভালো ইনফরমেশন ছিল। গাট্টু ওই সবও দেখল আর ভালো করে পড়ল। গাট্টু বাবা, চলো। বাই বাই আঙ্কেল। বাই গাট্টু। তারপর গাট্টু বাবার সাথে বাড়ি চলে এলো। কিছু দিনে ওর ব্যথা একদম ভালো হয়ে গেল, তার সাথে ওর অভ্যেসগুলো। গাট্টু এখন 2 বার করে দাঁত ব্রাশ করতে শুরু করলো, চকলেট খাওয়া কম করে দিল, আর এইভাবে গাট্টু এখন নিজের দাঁতের ভালো করে খেয়াল রাখতে শুরু করলো। নতুন স্মার্ট টিভি। বাট্টু চিংকি সব সময় টেকনোলজির ব্যাপারে অ্যাওয়্যার থাকে। ওদের ডিজিটাল দুনিয়ায় থাকতে ভালো লাগে, আর ফিউচারে কি টেকনোলজি আসতে চলেছে সেই ব্যাপারে কথা বলে। রবিবারে গাট্টু আর চিংকি সোফায় বসে বসে গল্প করছিল। চিঙ্কি, তুমি জানো জাপানের একটা সায়েন্টিস্ট বলেছে আগামী কিছু বছরের মধ্যে কার আকাশে উড়বে, আর সবার ঘরে উড়তে থাকা কার থাকবে। ওয়াও, কি দারুণ হবে! তাহলে ইন্ডিয়াতেও তাহলে উড়ন্ত কার আসবে, ইন্ডিয়া স্মার্ট হয়ে যাবে। আর আমি এটাও শুনেছি আমাদের হোমওয়ার্কের জন্য নোটবুক কিংবা বুকস ক্যারি করার দরকার নেই, আমরা মোবাইল কিংবা ল্যাপটপে হোমওয়ার্ক করে দিতে পারি। যদি এরকম হয় গাট্টু, আমি অটোমেটিক হোমওয়ার্ক ইনোভেশনের অপেক্ষা করব। উড়তে থাকা গাড়ি কিংবা অটোমেটিক হোমওয়ার্ক করতে থাকা মেশিনের থেকেও বাবা যে স্মার্ট টিভিটা অর্ডার করেছে তার জন্য আমি এক্সাইটেড। বাবা অর্ডার তো দিয়েছে, কিন্তু টিভিটা এখন অবধি আসেনি। গাট্টু খুব জোরে চেঁচিয়ে মাকে ডেকে বলে, মা, মা, এখনো টিভি আসেনি কেন? বাবাও বাড়িতে নেই, না হলে অনলাইন চেক করতাম। হ্যাঁ মা, আমিও আমার স্মার্ট টিভি দেখতে চাই। কত বড় হবে ওটা? আরে হ্যাঁ বাবা, একটু ধৈর্য ধর, বাবার ফোন এসেছিল, টিভি খুব তাড়াতাড়ি আসছে। ইয়েস, আমাদের স্মার্ট টিভি আসছে। বড় স্ক্রিনে কার্টুন দেখতে কি মজাই না আসবে। স্মার্ট টিভির জন্য বাচ্চারা খুব এক্সাইটেড ছিল, আর খুব তাড়াতাড়ি গাট্টু চিংকির অপেক্ষাও শেষ হয়, আর বড় একটা বক্স ওদের ঘরে ডেলিভার হয়। বাবাও ঘরে পৌঁছে যায়, আর টিভি আসতেই বাচ্চারা চেঁচিয়ে ওঠে। আরে বাচ্চারা, দাঁড়াও দাঁড়াও, স্মার্ট টিভি সেটিং করতে একটু সময় লাগবে তো। বাবা সার্ভিসম্যানের সাথে পুরো টিভির সেটিং করায় আর সবকিছু অ্যারেঞ্জ করে। যেই পুরো টিভির সেটআপ হয়ে যায়, অমনি গাট্টু চিংকি নিজের ফেভারিট কার্টুন টিভিতে দেখতে লাগে। ক্লিয়ারিটি কত ভালো না? থ্যাংক ইউ বাবা আমাদের স্মার্ট টিভি দেওয়ার জন্য। এখন আমরাও স্মার্ট হয়ে গেছি। গাট্টু চিংকি, তুমি কার্টুন দেখো, ততক্ষণ আমি একটু ম্যানুয়ালটা পড়ে দেখি, সব স্মার্ট ফিচারগুলো কি আছে দেখি। গাট্টু আর চিংকি টিভি দেখতে ব্যস্ত হয়ে যায়।
ওদের চোখ তো টিভি থেকে সরছিলই না। ব্রেকের পরে গাট্টু চিংকির ফেভারিট কার্টুন চলতে লাগে। একটা শো শেষ হতেই গাট্টু চ্যানেল চেঞ্জ করে অন্য শো লাগায়, যেখানে আবার গাট্টু আর চিংকি হারিয়ে যায়। নতুন টিভি আসার ফলে বাচ্চারা তো টিভির সাথে আটকে যায়। ওদের চোখ তো টিভি থেকে সরছিলই না। গাট্টু চিংকি, তাড়াতাড়ি আয়, দুধ খেয়ে নে। যখন থেকে টিভি এসেছে টিভি দেখছিস। আজ দুধ খাওয়ার নেই মা, প্লিজ কার্টুন দেখতে দাও না। মা, নতুন স্ক্রিনে কার্টুন দেখতে দারুণ মজা লাগছে। গাট্টু চিংকি, অনেক হলো, এদিকে আসো। এতক্ষণ টিভি দেখা ভালো নয়, আর স্মার্ট টিভি তো ঘরেই থাকছে আমাদের। এখন দুধ খাও আর বাইরে যাও। বাইরে গিয়ে একটু খেলাধুলা করো, পরে এসে হোমওয়ার্ক করো, ঠিক আছে? গাট্টু চিংকি মায়ের কথা শোনে। গাট্টু টিভি বন্ধ করে দেয়, আর মা দুধের গ্লাস নিয়ে এসে ওদের দেয়। আর গাট্টু চিংকি সোসাইটি কম্পাউন্ডে খেলতে যায়। সেখানে সব বাচ্চারা এসেছিল খেলতে। বান্টি, হরি, ভূষণ, শোনো, আমাদের বাড়িতে স্মার্ট টিভি এসেছে, আর নামের মতন টিভিটাও খুব স্মার্ট। আরে বাহ, আমি তো শুধু স্মার্ট টিভির ব্যাপারে শুনেছিলাম। আমিও দেখার জন্য তোমার বাড়ি আসবো। হ্যাঁ, তোমরাও এসো। অনেক বড় স্ক্রিন, আর কার্টুন তো একদম পরিষ্কার দেখা যায়। দারুণ মজা লাগবে, আমরা দেখেছি। বান্টি, শুধু কার্টুনই নয়, তাতে ওয়াইফাইও কানেক্ট হয়ে যায়। আর তার মধ্যে অনেকগুলো ফিচারও আছে। বাবা বলেছে তার মধ্যে আমরা কম্পিউটারের মতন কাজও করতে পারি। হ্যাঁ, স্মার্ট টিভিতে সেগুলো থপ কলার দেয়, যেটা আমরা মোবাইলে কিংবা ল্যাপটপে করতে পারি। হ্যাঁ, বাবা ম্যানুয়াল পড়ছে, আরো জিনিস আছে স্মার্ট টিভির মধ্যে, আস্তে আস্তে সব জানতে পারবো। তুমি জানো, টিভির সাথে মোবাইলও খুব সহজে কানেক্ট হয়ে যায়, আর এখন ছোট স্ক্রিনে দেখারও প্রয়োজন হয় না। আমি স্মার্ট টিভির ব্যাপারে শুনেছি, সেটা টাচ স্ক্রিনও হয়। ঘরে গিয়ে সিস্টেমটা চেক করব, আর টাচ স্ক্রিনটাকে অন করে দেব। অনেকক্ষণ অবধি বন্ধুদের সাথে স্মার্ট টিভির ব্যাপারে কথা বলার পর গাট্টু চিংকি তাদের সব বন্ধুদের নিয়ে কার্টুন দেখার জন্য ঘরে চলে আসে। সবাই চেয়ারে, সোফায় অ্যাডজাস্ট হয়ে বসে পড়ে। সবাই বড় টিভিতে কার্টুন দেখতে এক্সাইটেড ছিল। চিংকি টিভি অন করলো। বান্টি, গাট্টু, ভূষণ স্মার্ট টিভির আরো ফিচার বোঝার চেষ্টা করতে লাগলো, আর আলাদা আলাদা চ্যানেলে পছন্দের কার্টুন দেখতে লাগলো। তখনই বাবা ফেরে, আর মাও বাচ্চাদের এক্সাইটমেন্ট দেখে অবাক হয়ে যায়। মা বাবাকে বলল, গাট্টু চিংকির সাথে সাথে সোসাইটির সব বাচ্চারা খুব এক্সাইটেড স্মার্ট টিভিকে নিয়ে। হ্যাঁ, ঠিক বললে। খুশিটা তো দেখতে পাচ্ছি, কিন্তু বাচ্চাদেরকে বোঝাতে হবে স্মার্ট টিভির উপযোগটা স্মার্ট কি করে করা যায়। বাবা মা এগিয়ে যায়। বাচ্চারা, স্মার্ট টিভিটা তোমাকে স্মার্ট করার জন্যে, তাই শুধু কার্টুনই দেখবে না। স্মার্ট টিভিতে স্মার্ট জিনিস দেখে তুমি নিজে নলেজও বাড়াতে পারবে। তাই স্মার্ট টিভিতে বেশি কার্টুন দেখার জায়গাতে স্মার্ট জিনিস দেখে তোমাদের নিজেদের নলেজ বাড়ানো উচিত। আরে তবেই তো তোমরা হবে স্মার্ট স্টুডেন্ট একটা স্মার্ট টিভির সঙ্গে। বাবা ঠিক বলছে। স্মার্টফোনের সাথে সাথে স্মার্ট টিভিও এখন ঘরে, তাই নিজেদেরও আরো স্মার্ট তো হতেই হবে। কি স্মার্ট টিভি, সবাই স্মার্ট। নিতু দিদি, বাড়িতে যদি অতিথি এসে যায় তাহলে বাচ্চারা সব থেকে বেশি খুশি হয়, তাড়াতাড়ি ওদের সাথে বন্ধুত্ব করে নেয়। গাট্টু আর চিংকির বাড়িতেও একটা অতিথি আসতে চলেছিল। একদিন সন্ধ্যেবেলায় গাট্টু আর চিংকি রিমোটের জন্য ঝগড়া করছিল। চিংকি, রিমোট আমাকে দে, কার্টুন দেখার আছে। না, আমার ডিসকভারি দেখার আছে। রিমোট দিবি কি না? একদম না। আর তারপর রিমোট নিয়ে টানাটানি শুরু। গাট্টু আর চিংকি ঝগড়া করছিল, তখনই বাইরের থেকে বাবা এলো। বাবা, ও রিমোট টেনে নিচ্ছে। আরে আরে, ঝগড়া করো না। দেখো আমি কাকে নিয়ে এসেছি। নিতু, ভেতরে এসো মা। গাট্টু আর চিংকি রিমোট ভুলে দরজার দিকে দেখতে থাকে। বাবার পেছনে একজন নতুন অতিথি ছিল। গাট্টু আর চিংকি ওই নতুন অতিথিকে দেখতেই থাকলো। গাট্টু চিংকি, চিনলে? হাই গাট্টু চিংকি। হাই। হ্যালো। আচ্ছা বলো তো কে? দুজনে খুব ভাবলো, কিন্তু তাও চিনতে পারলো না। বাবা বলতেই যাচ্ছিল যে তখনই মা বলল, নিতু চলো, আমি তোমার ঘরটা দেখিয়ে দিয়ে আসি। ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও, চলো। মা নিতু দিদিকে ভেতরে নিয়ে গেল। বেচারা গাট্টু আর চিংকি ভালো করে ভাবও করতে পারলো না।
মা সব সময় এমনটাই করে, আমাদের ঠিক করে কথাই বলতে দেয় না। বাবা বলো না, কে সে? আরে তোমাদের মমতা পিসি না, ওনার ছোট মেয়ে, মানে তোমাদের কাজিন। ও ছোটবেলার থেকেই নিজের কাকুর ওইখানে থাকতো, তাই তোমরা ওকে দেখোনি। কাল ওর সিটি এক্সাম আছে, তাই এখানে এসেছে। এমন বলে বাবা চলে গেল, আর গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখতেই থাকলো। চল নিতু দিদির সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ চলো। গাট্টু আর চিঙ্কি গেস্ট রুমের দিকে দৌড়তে থাকলো, কিন্তু তখনই ওদের সামনে মা এসে দাঁড়িয়ে পড়লো। কি? কিছু নয় তো। কোথায় দৌড়ে যাচ্ছ? গাট্টু আর চিঙ্কি মার ইশারা বুঝে গেল, আর ওরা কথাই ঘুরিয়ে নিল। আমরা তো জল খেতে যাচ্ছিলাম কিচেনে। আমি জানি তোমরা নিতুর ঘরে যাচ্ছ, কিন্তু খবরদার আজ যদি ওকে বিরক্ত করেছো, কাল ওর পরীক্ষা আছে, ওকে পড়তে দাও। চলো এখান থেকে। মা ওদের ওখান থেকে তাড়িয়ে দিল। এবার কি করি? ও তো পড়াশোনা করছে। আরে অসুবিধা ওইটা নয়, অসুবিধা হলো মা। আইডিয়া! আমরা আমাদের বই খাতা নিয়ে দিদির রুমে যাই। মা যদি আসে তাহলে ভাববে যে আমরাও পড়াশোনা করছি, তাহলে মা আমাদের কিচ্ছু বলতে পারবে না। চলো। দুজনে নিজের ঘরে গেল, আর যা বই পেল ওগুলো উঠিয়ে নিয়ে চুপচাপ নিতু দিদির ঘরে চলে গেল। নিতু দিদি চশমা পরে পরীক্ষার পড়াশোনা করছিল। ও গাট্টু আর চিঙ্কির দিকে তাকালোই না। বেচারা গাট্টু আর চিঙ্কি কি করত, ওরা বুঝতেই পারছিল না যে দিদির সাথে কিভাবে কথা আরম্ভ করবে। এই দিদিটা তো অনেক পড়াশোনা করছে, এদিকে তাকাচ্ছেও না। আসতে বল, উনি শুনে নেবেন। তখনই মা এলো, আর গাট্টু আর চিঙ্কি ঝামেলায় পড়ে গেল। তোমরা দুজনে এখানে কি করছো? গাট্টু নিজের বই দেখালো। আমরা পড়ছি, এই দেখো বই। মা গাট্টুর বইটা দেখলো। বাবা, নাটকের ব্যাপার স্যাপার তো ভালো করে দেখো, এটা গত বছরের বই। এইটা শুনে নিতু দিদি জোরে জোরে হাসতে শুরু করলো। ওকে হাসতে দেখে বেচারা গাট্টু আর চিঙ্কি আরো লজ্জিত হয়ে গেল। সরি সরি, কিন্তু আমি আমার হাসি থামাতে পারছি না। আমি কখন থেকে নোটিস করছি বেচারা দুজন আমার সাথে কথা বলার জন্য কতক্ষণ থেকে চেষ্টা করছে। আমিও জেনে বুঝে ওদের দিকে দেখছিলামই না। এরম বলে নিতু দিদি আবার হাসতে শুরু করে। গাট্টু চিঙ্কি এসো, আমার কাছে এসো। গাট্টু আর চিঙ্কি ওর কাছে গেল। দিদি দুজনকে জড়িয়ে ধরলো আর চুমু খেলো। তোমরা দুজনে খুব সুইট। দিদি নিজের পার্স থেকে দুটো বড় বড় চকলেট বার করে গাট্টু চিঙ্কিকে দিল। চকলেট পেয়ে গাট্টু আর চিঙ্কির মুড হয়ে গেল। ফ্রেন্ডস? হ্যাঁ হ্যাঁ, ফ্রেন্ডস। দিদি দুজনের সাথে হাত মেলালো, আর ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। ডিনার করতে করতে দিদি সবার সাথে ভালো করে কথা বলল। নাগপুর থেকে ও সবার জন্য কমলা লেবু এনেছিল, আর বরফিও এনেছিল। বাহ নিতু, খুব ভালো। চলো নিতু, এবার শিগগিরই ঘুমিয়ে পড়ো, সকালে তাড়াতাড়ি যেতে হবে তো। এইটা শুনে গাট্টু চিঙ্কির মন খারাপ হয়ে গেল। কি, কালকে তুমি চলে যাচ্ছ? মামা, একটু দেখো তো দুজনে কেমন মুখ শুকিয়ে নিয়েছে। আরে আমি তোমাদের বলেছিলাম তো, কাল ওর এক্সাম আছে, এক্সামের পরে ও আবার আসবে, তারপরে ওকে কোথাও যেতে দেব না, সে বললেও আর ছাড়বো না। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, এবার নিতুকে ঘুমোতে দাও। এই যাত্রা করে এসেছে, আর কাল ওর পরীক্ষা আছে। দিদি আমাদের ঘরে শোবে। তোমাদের ঘরে শুলে ও রাত ভোর ঘুমোতে পারবে না। নিতু, তুমি যাও নিজের ঘরে। নিতু দিদি উঠে চলে গেল, আর গাট্টু আর চিঙ্কি অনেক রাগ করে মার দিকে তাকালো। রাত্রির 9:30 বেজে গেছিল। ঘরে বসে গাট্টু আর চিঙ্কি নিতু দিদির কথাই বলে যাচ্ছিল। দিদি খিটখিটে নয়, খুব ভালো। কত ভালো হতো যদি উনি আমাদের ঘরে আমাদের সঙ্গে শুতেন। হ্যাঁ, কিন্তু এ মাও না। তখনই হঠাৎ গাট্টুর মনে পড়ল, আরে আমরা দিদিকে তো গুড নাইট বললাম না, চলো বলে আসি। গাট্টু আর চিঙ্কি বাইরে এলো, তো বাইরে দিদি ওদের ঘরের দিকেই যাচ্ছিল। কোথায় যাচ্ছ? তোমার কাছেই আসছিলাম, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? কাউকে বলবে না তো? একদম না। মামিমাকে? আরে বাবা, একদমও না। একদম ঠিক? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আসলে ব্যাপারটা হচ্ছে, আমার তোমাদের সাথে তোমাদের ঘরে শোবার আছে। কিন্তু তোমার পড়াশুনো, তোমার এক্সাম। আরে ডোন্ট ওয়ারি,
আমার পুরো পড়াশোনা শেষ হয়ে গেছে, রিভিশনও হয়ে গেছে। ব্যাস, এবার শুধু তোমাদের সাথে কথা বলার আছে। তো চলো। চলো, তারপর আর কি, গাট্টু চিঙ্কি দিদিকে নিয়ে ঘরের দিকে চলে গেল। বাবা বনাম মা। চিঙ্কি বাবার পরি ছিল আর গাট্টু মায়ের প্রিয়। দুজনেই মা বাবাকে খুব ভালোবাসতো, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় চিঙ্কি বাবার দিকে তাকাতো আর গাট্টু মায়ের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়তো। একদিন দুজনে হলে বসে কিছু কথা বলছিল। বাবা বেশি পাওয়ারফুল নাকি মা? আমার মা তো বাবার থেকেও বেশি পাওয়ারফুল। তখনই মা হলে এলো আর গ্যালারিতে দাঁড়িয়ে থাকা বাবাকে ডাক দিল। শোনো, সিলিন্ডার শেষ হয়ে গেছে, স্টোর রুম থেকে সিলিন্ডার নিয়ে এসো। এইটা শুনে চিঙ্কি জোরে জোরে হাসতে শুরু করলো। কি হলো চিঙ্কি? না না, কিছু না, তুমি যাও, বাবা সিলিন্ডার নিয়ে এসে যাবে, তাই না গাট্টু? চিঙ্কি আবার হাসতে শুরু করলো আর গাট্টু রেগে গেল। তখনই বাবা ভারী সিলিন্ডারটাকে কাঁধে উঠিয়ে বাহুবলীর মতো নিয়ে এলো। দেখলি, বাবা তো বাহুবলীর মতো পাওয়ারফুল, মা তো সিলিন্ডার নাড়াতেই পারলো না। হ্যাঁ থাক, বাবা সিলিন্ডার ওঠাতে পারে, কিন্তু কিচেনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আমাদের জন্য ব্রেকফাস্ট, তারপরে দুপুরের লাঞ্চ, বিকেলের খাবার আর রাত্রের ডিনার থোড়ি না বানাতে পারবে। মা হাতে ঝাড়ু ধরলে এক মুহূর্ততে ঘর পরিষ্কার হয়ে যায়, আর বাবা যদি একটু ঝুঁকে গেল কোমরে ব্যথা হয়ে যায়। মা তাড়াতাড়ি কত কাজ করে নেয়, তবুও ওনার কোমরে ব্যথা হয় না। তাহলে মা সব থেকে বেশি পাওয়ারফুল না? এইটা শুনে চিঙ্কি রেগে গেল। না, বাবা বেশি পাওয়ারফুল। না মা। না, বাবা। দুজনের তর্কাতর্কি শুনে বাবা মা দুজনেই হলে চলে এলো। গাট্টু, চিঙ্কি তর্ক করছো কেন? মা দেখো না, চিঙ্কি বলছে বাবা সব থেকে বেশি পাওয়ারফুল, তুমি না। আরে এতে ভুলটা কি? চিঙ্কি তো ঠিক কথাই বলছে, আমি তো সব থেকে বেশি পাওয়ারফুল। এইটা শুনে মা হেসে বলল, যদি এই ব্যাপার, তাহলে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, যা আমি করতে পারবো তুমি পারবে না। ইয়েস, কাম অন বাবা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। হ্যাঁ নিশ্চয়ই, এখন বলো কি করব? সিম্পল আছে, আজ আমরা দুজনে মিলে রান্না করব। তুমি নিজের জন্য আর চিঙ্কির জন্য বানাবে, আর আমি গাট্টু আর নিজের জন্য বানাবো। এটা তো চিটিং হবে মা, বাবা তো রান্না করে নেবে, কিন্তু তুমি বাবার মতন অফিস যেতে পারবে? বাবার মতন কার চালাতে পারবে? সোনা, নিজের বাবাকে জিজ্ঞেস করো, যখন তোমরা দুজনে জন্মাওনি তখন আমিও অফিস যেতাম। তোমার বাবাকে অফিসে ড্রপ করতাম আর কার নিয়ে একলা নিজের অফিসে যেতাম। তোমাদের দুজনে জন্মানোর পর আমাকে অফিস ছাড়তে হলো। তাহলে ঠিক আছে, আমরা তোমাদের চ্যালেঞ্জ মানলাম। এবার রান্নাঘরে হবে মহা মোকাবিলা, মা বনাম বাবা। মোকাবিলা আরম্ভ হলো। মা আর বাবা সবজি কাটা আরম্ভ করলো, কিন্তু মার হাত বাবার থেকে জোরে চলছিল। ইয়েস মা। গাট্টুর মা মনে হচ্ছিল মা বাবা মায়ের কাছে হেরে যাবে, কারণ খাবার বানানো তার জন্য সম্ভবই ছিল না। কিন্তু চিঙ্কির বাবার উপরে খুব বিশ্বাস ছিল। দুজনে গ্যাসের উপরে নিজেদের তরকারি বসালো আর দুজনে আটা মাখতে শুরু করলো। বাবা মায়ের থেকে এগিয়ে ছিল, পুরো শক্তি লাগিয়ে আটা মাখছিল। ইয়েস, পাপা পাপা পাপা, কাম অন পাপা। দুজনেই আটা মাখলো আর রুটি বানাতে শুরু করলো। বাবা তাড়াতাড়ি রুটি বানাচ্ছিল আর ওগুলো গোলও হচ্ছিল। সাথে সাথে মায়ের রুটির মতনও তাওয়ায় বেলুনের মতন ফুলছিল। বাহ বাবা, তোমার এই ট্যালেন্টটা তো আমি জানতামই না। কোথা থেকে শিখলে রুটি বানানো? কলেজ লাইফে মা, যখন আমরা বন্ধুরা ব্যাঙ্গালোরে ফ্ল্যাট নিয়ে থাকতাম, তখন তো আমি সবার জন্য রুটি বানাতাম। বাবা আর মা মিলে সব খাবার বানালো আর মহা মোকাবিলা শেষ হলো। মোকাবিলা শেষ হলো, আর আজব কথা এটা যে দুজন খেলাড়ি এই প্রতিযোগিতাতে সফল হলো। এবার রেজাল্টের পালা। তারপর আর কি, গাট্টু চিঙ্কি ডাইনিং টেবিলে বসে পড়লো আর বাবা চিঙ্কিকে খাবার দিল আর মা গাট্টুকে। দুজনে এক এক গড়াস মুখে নিল আর খাওয়া আরম্ভ করে দিল। বা মা, আজকে তো তুমি খুব সুস্বাদু খাবার বানিয়েছো, মজা এসে গেল। কিন্তু বেচারি চিঙ্কি প্রথম গড়াস মুখে নিতেই জোরে জোরে কাশতে আরম্ভ করলো। ও চোখ আর নাক থেকে জল গড়াতে থাকে। ও খুব বাজে মুখ বানালো আর খুব জল খেতে শুরু করলো। কি হলো? খাবারটা ঠিক হয়নি নাকি? রুটি ঠিকই আছে, কিন্তু সবজিতে নুন আর ঝাল অনেক বেশি, মুখ পুড়ে
ঢুকে গেল আমার। এইটা শুনে বাবা মার দিকে তাকালো। মা বুঝে গেল আর সঙ্গে সঙ্গে বাবার বানানো তরকারিটা নিয়ে গিয়ে রান্নাঘরে দৌড়ালো। কিছুক্ষণ পরে মা তরকারিটা নিয়ে ফিরে এলো আর সেই সবজিটা চিঙ্কিকে পরিবেশন করলো। খেয়ে দেখো। চিঙ্কি এক গড়াস মুখে নিল আর আশ্চর্য হয়ে গেল। মা মা, সব ঝাল উধাও হয়ে গেল, নুনও ঠিকঠাক। তুমি এমন কি করলে? সেরম কিছুই না, একটু তেঁতুল আর জল দিয়ে তরকারিটাকে গরম করলাম। এইটা শুনে বাবা একটু মুচকি হেসে বলল, দেখলে মায়ের ট্যালেন্ট। আমি তো ঠাট্টা করছিলাম, সব থেকে পাওয়ারফুল তো তোমাদের মা। মা জিতে গেল, মা জিতে গেল। হ্যাঁ বাবা, এবার আমাদের মানতেই হবে, মা অনেক পাওয়ারফুল। এমন কিছুই নয় মা, আমরা দুজনেই তোমাদের সাথে মজা করছিলাম। আমরা দুজনেই পাওয়ারফুল। মেল আর ফিমেল তখনই বেশি পাওয়ারফুল হয় যখন তারা একসাথে থাকে। দুজনের মধ্যে একজনও সং ছেড়ে দিলে তাহলে অন্যের পাওয়ারটা কমে যায়। তোমার বাবা যেটা করতে পারে সেটা আমি করতে পারবো না, আর তোমাদের মা যেটা করতে পারবে সেটা আমি পারবো না। কিন্তু তোমরা দুজনে মিলে অনেক কিছু করতে পারবে, তাই না? একদম ঠিক। তাহলে আজকে আমরা কি শিখলাম? এটাই যে আমাদের অহংকার করা উচিত না। প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা আলাদা ট্যালেন্ট আছে। আমাদের একে অপরের সম্মান করা উচিত আর একসঙ্গে থাকা উচিত। তো চলো সবাই মিশে এই খাবারটাকে আমরা শেষ করি। খাবারটা ঠান্ডা হচ্ছে আর খুব খিদেও পেয়েছে, কি বলো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তারপর আর কি, গাট্টু চিঙ্কির সাথে সাথে মা বাবাও খাবার খেতে বসে পড়লো আর খাওয়া আরম্ভ করে দিল। গাট্টুর ফুটবল ম্যাচ। বাচ্চাদের কখন কোন জিনিসটা ভালো লাগে, কখন কোন জিনিসের অভ্যেস হয়ে যায় কেউ বলতে পারবে না। গাট্টুরও একটা অভ্যেস হয়ে গিয়েছিল, ঘুমের মধ্যে ডান দিকের পাটা জোরে জোরে নড়াচড়া করা। শুনে হাসি পাচ্ছে, কিন্তু যখন মধ্যরাতে চিঙ্কি জল খাবার জন্য উঠল, ও অন্ধকারে জোরে জোরে নড়তে থাকা পা দেখলো, আরো জোরে চিৎকার করলো, মা বাবা। মা বাবা দৌড়ে দৌড়ে ঘরে এলো, লাইট অন করলো আর ওরা চিঙ্কিকে জিজ্ঞেস করলো, কি হলো মা, কি হয়েছে? ওই দেখো। মা বাবা যখন গাট্টুর দিকে দেখলো তখন ওদের হাসি পেল, কারণ গাট্টু গভীর নিদ্রায় ছিল আর নিজের ডান পা উঠিয়ে রীতিমতো হাওয়ায় কিক করে যাচ্ছিল। অনেক ফানি দেখতে লাগছিল। হে ভগবান, এবার এটা কি নতুন শুরু করে দিল গাট্টু? গট্টু ওঠো বাবা, গট্টু। মা বাবার আওয়াজে গাট্টুর ঘুম ভেঙে গেল। ও বলল, বাবা মা, তোমরা এখানে কি ব্যাপার? হাওয়াতে হেলিকপ্টারের মতো পা ঘোরাচ্ছিস আর জিজ্ঞেস করছিস কত ভয় পেয়ে গেছিলাম আমি। আমি না না, তোমরা মনে হয় ভুল স্বপ্ন দেখেছো। এইটা শুনে বাবা হাসতে হাসতে বলল, তোমার কি মনে হয় গাট্টু, তোমার মার আমি এখানে এসে স্বপ্ন দেখছি নাকি? গাট্টু, তুমি সত্যি হাওয়ায় জোরে জোরে কিক করছিলে। কোনো ব্যাপার না, এমন হয়, সবাই ঘুমিয়ে পড়ো। কিন্তু এমনটা রোজ রোজ হতে লাগলো। রোজ গাট্টু হাওয়ায় নিজের পা জোরে জোরে ঘোরাতো আর বেচারি চিঙ্কির ঘুম ভেঙে যায়। তারপর চিঙ্কির একটা আইডিয়া এলো, ও গাট্টুর ওই পাটাই বেঁধে দিল। এবার সব প্রবলেম সলভড। কিন্তু না, গাট্টুর বাঁধা পাটাও ডান্স করতে শুরু করলো আর চিঙ্কি নিজের মাথা থাবড়ালো। হে ভগবান! এই গল্পটা বেডরুমের ভেতর পর্যন্ত থাকলো না, বেডরুমের বাইরে সোসাইটি আর স্কুল পর্যন্ত পৌঁছলো। আসলে এইটা কথা ছিল, এখন গাট্টু ঘুমের মধ্যেই নয়, বরঞ্চ জেগে থাকতেও একটা পা হাওয়ায় কিক করতে থাকতো, আর ওর জন্যে ওর আশেপাশের লোকেদের সমস্যা হচ্ছিল। একদিন তো গাট্টুর লাথি বান্টির চোখ অব্দি পৌঁছে গেছিল, আর এই কথাটা মিশ্রা স্যার জানতে পারলো। সেও চিন্তায় পড়ে গেল। টু হাওয়াতে লাথি মারতে মারতে হাঁটছিল। রাস্তায় কোনো টিনের ক্যান পেলে ওটাকে ধাক্কা মারতে মারতে বাড়ি পর্যন্ত আনতো। বাড়িতে ক্যানের পাহাড় হয়ে গেল। এরপর বাবা আর মা সিরিয়াস হয়ে গেল। গাট্টু, এটা কি অভ্যেস হয়েছে তোমার? আগে বেডরুম আর এখন বেডরুমের বাইরে। বান্টি একটুর জন্য বেঁচে গেল সেদিন। চিঙ্কি বলছিল,
যা পাও সেটাকে লাথি মারতে মারতে বাড়ি নিয়ে আসো, আর সেটা ওঠানোর জন্য আমাকে লোককে ডাকতে হয়। মা, আমিও বুঝতে পারছি না যে আমি এমন কেন করছি। লাঠি মারা আমার প্যাশন হয়ে গেছে। আমি চাই না যে কারোর কোনো ক্ষতি হোক, আর না কাউকে ভয় পাওয়াতে চাই। কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি সবকিছু ছেড়ে লাঠি কেন মারছি। গাট্টু বুঝতে পারছিল না, কিন্তু বাবা বুঝে গেল। বাবা গাট্টুকে বলল, ডোন্ট ওয়ারি বাবা, আমি বুঝে গেছি। আর এই অসুখটার আমার কাছে চিকিৎসাও আছে, তোমার খুব ভালো লাগবে। সেটা কি বাবা? সন্ধেবেলা আমার সঙ্গে চলো, নিজেই জানতে পেরে যাবে। সন্ধেবেলায় বাবা গাট্টুকে নিয়ে একটা স্পোর্টসের দোকানে গেল, আর ওইখান থেকে বাবা গাট্টুকে একটা ফুটবল এনে দিল। ফুটবল দেখতেই গাট্টুর চেহারায় সুন্দর একটা স্মাইল এসে গেল। ওর রাইট লেগ ডান্সের মোডে এসে গেল। ওয়াও বাবা, ফুটবল! আমার তো এটাই দরকার ছিল। এইটাই তো ছিল যার জন্য আমার পা বারবার নাচছিল। প্রবলেম শুধু এইটা ছিল যে আমি তখন জানতাম না যে আমার ফুটবল দরকার। কিন্তু গাট্টু এটুকু বলেই থামলো না। ও ফুটবলটা মাটিতে রাখলো, আর ফুটবলের সাথে সাথে গাট্টুও জাম্প করতে করতে খেলতে শুরু করলো। বাবার সাথে সাথে শপের আঙ্কেলও খুশি হলো। এত কম বয়সে ফুটবলের উপরে এত ভালো হল, দেখবেন স্যার, একদিন অনেক বড় ফুটবল প্লেয়ার হবে আপনার ছেলে গাট্টু। এইটা শুনে তো গাট্টুর খুশির আর ঠিকানা ছিল না। এবার এরপরে স্টোরি তো খুব ইন্টারেস্টিং হয়ে গেল, কারণ গাট্টু লাথি মারার জন্য এমন একটা জিনিস পেয়ে গেছিল যেটাতে মজাও আসছিল আর কিছু বলতোও না। গাট্টু রোজ স্কুল থেকে বাড়ি এসে আর সকালে স্কুল যাওয়ার আগে খুব রীতিমতো ফুটবল খেলতো। একদিন তো নিজের ফুটবলটা স্কুলে নিয়ে গেল, আর যেই টাইম পেত ফুটবল খেলতে শুরু করত। স্কুলের অনেক বাচ্চারাও ফুটবল নিয়ে স্কুলে আসতে শুরু করলো, আর দেখতে দেখতে স্কুলের গ্রাউন্ডে ফুটবল আর ফুটবলই দেখা যাচ্ছিল। স্কুলের হেডমাস্টার পান্ডে স্যার এই ব্যাপারটা নোটিস করলো, আর সে মিশ্রা স্যারকে বলল, আরে স্যার, কি বলছেন? বাচ্চাদের সঙ্গে একটা ম্যাচ হয়ে যাক। হ্যাঁ স্যার, আমি তো এটাই ভাবছিলাম। সব জিনিস যখন তৈরি আছে তাহলে কিক মারা হোক। তারপর আর কি, দুটো টিম বানানো হলো, একটা গাট্টুর টিম আর অন্যটা বান্টির টিম। দুটো টিমে সমান সমান প্লেয়ার ভাগ করা হলো, আর ফুটবল ম্যাচ শুরু হয়ে গেল। মিশ্রা স্যার আর পান্ডে স্যার গোলকিপারের পজিশনে ছিল। গাট্টু মিশ্রা স্যারের টিমে ছিল। গাট্টু এমন এমন কিক মারছিল যে ওর বল থামাতে থামাতে পান্ডে স্যারের ঘাম ছুটে যাচ্ছিল। আরে কি দারুণ খেলে এই বাচ্চাটা! এর মারা কিক তো দেখতেই পাচ্ছি না, শুধু গোলের পর গোল করছে। এইভাবে ম্যাচ শেষ হলো, আর গাট্টুর টিম জিতে গেছিল। দারুণ বাচ্চারা, গাট্টু ওয়েল ডান, তোমার কিক পারফরম্যান্স খুব ভালো। আরো অনেক কিছু শিখতে পারবে তুমি ফুটবলে, কিন্তু ডোন্ট ওয়ারি, পান্ডে স্যার তোমার জন্য কিছু ভেবেছে। গাট্টু, আমি তোমার জন্য ফুটবল ট্রেনারের অ্যারেঞ্জমেন্ট করছি স্কুলের তরফ থেকে। শুধু তোমাকেই ট্রেন করবে, আর তুমি স্কুলের হয়ে খেলবে, আর নিজের সঙ্গে স্কুল আর দেশের নামটাকেও ভালো করবে। এইটা শুনে গাট্টু এত খুশি হলো যে ও একটা জোরদার কিক ফুটবলকে মারলো, আর ফুটবল আকাশে উড়ে পুরো উধাও হয়ে গেল। ডান্স কম্পিটিশন। গাট্টু আর চিঙ্কি ডান্স করতে খুব ভালোবাসতো, কিন্তু এখন তো ওদের মাথার উপরে ড্যান্সের ভূত চেপে গেছিল। আরে ব্যাপারটাই এমন ছিল, স্কুল গ্যাদারিং এর একটা আয়োজন করেছিল, যার মধ্যে একটা খুব ভালো ডান্স কম্পিটিশন হতে চলেছিল। আর তারপর থেকেই গাট্টু চিঙ্কির মাথায় শুধু ডান্স আর ডান্স। I am a disco dancer. না 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 I am a disco dancer. না 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 না, চিঙ্কি, খচাচ্ছিস কেন? আমি কোথায় খচাচ্ছি? আমি ডিস্কো ডান্সার বলছি, আর তুই না 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 করছিস। আমি কি ডান্সার নয়? আমি তো একথা বলিনি। হ্যাঁ, কিন্তু তুমি পারফেক্ট ডান্সার নও, কারণ তোমার ডান্সে রিদম মিসিং আছে। এটা শুনে গাট্টু রেগে গেল। এই সবগুলো হারি বলতে বলেছি না তোকে আমাকে? আবার হরি কোথায় থেকে মাঝখানে এসে গেল? হারি তো ডান্স পার্টনার না, আর তোদের মনে হয় ডান্স কম্পিটিশন তুই জিতে যাবি, তাই বাকি জুটিদেরকে তোরা ডিমোরালাইজ করছিস না? এটা শুনে চিঙ্কি খুব রেগে গেল। আমি কাউকে ডিমোরালাইজ করি না, ব্যাস যা দেখি সেটাই বলি। তোমার রিদম মিসিং তো মিসিং। এবার হলো কম্পিটিশনের কথা, তো এই কম্পিটিশন আমিই জিতবো। তো দেখলেন তো আপনারা,
এই ডান্স কম্পিটিশনটার জন্য গাট্টু চিঙ্কির ঘর না বরং একটা যুদ্ধক্ষেত্র মনে হচ্ছিল। স্কুলেরও ঠিক একই অবস্থা। গ্যাদারিং এর কারণে ডান্স কম্পিটিশনের জন্য একটু সময় দেওয়া হয়েছিল। ডান্স কম্পিটিশনের জন্য কিছু জুটি বানানো হয়েছিল, যার মধ্যে হরি আর চিঙ্কির একটা জুটি, গাট্টু আর গুড্ডি একজন। এমন করেই একটা ছেলে আর একটা মেয়ে দিয়ে অনেকগুলো জুটি বানিয়ে তাদের মধ্যে কম্পিটিশন হতো। আর এই জুটিগুলোকে ট্রেন করার জন্য বাইরের থেকে দুটো ট্রেনারকে ডাকা হয়েছিল, ঈশিতা ম্যাম আর রকি স্যার। দুজনে সব জুটিদেরকে ট্রেনিং দিচ্ছিল। হরি আর চিঙ্কি খুব আগের থেকেই ভালো ডান্সার ছিল, আর এখন তো দুজনেই পার্টনার, তাহলে ওদের পারফরমেন্স খুবই ভালো হচ্ছিল। ডান্সের জন্য ওরা গানটাও খুবই ভালো চুজ করেছিল। বাকি সব জুটিরাও ঠিকঠাক ভালো করছিল, কিন্তু গাট্টু আর গুড্ডির জুটিতে রিদমটা মিস ছিল। ওরা দুজন যখন ডান্স করত তখন একটা অদ্ভুত লাগতো, আর সবাই ওদেরকে দেখে ঠাট্টা করতে শুরু করত। কিন্তু বেচারিরা করবেটাও কি, ওরা তেমনই ড্যান্স পারত, আর রিদমলেস ড্যান্স করে ওরা খুবই আনন্দতে থাকত। কিন্তু কম্পিটিশনের জন্য এটা যথেষ্ট ছিল না। স্যার আর ম্যাম ওদেরকে বিভিন্ন স্টেপ শেখানোর চেষ্টা করতে থাকতো, কিন্তু ওরা ওই স্টেপস আর বিটগুলো ধরতেই পারতো না, আর সব সময় আলাদা আলাদা ধরনের ডান্স করতে থাকতো। গাট্টু আর গুড্ডি, তোমরা কি করছো? বিটস ছাড়ো, তোমরা দুজন তো পরস্পরকে ম্যাচও করতে পারছো না। দুজনের মধ্যে রিদমই নেই ঈশিতা, এদের কিচ্ছু হবে না। এই দেখে সব বাচ্চারা হাসতে শুরু করলো। পরিস্থিতি দেখে এখন গাট্টু বুঝে গেছিল যে ডান্স কম্পিটিশন হরি আর চিঙ্কি জিতবে। গাট্টু, আমরা জিততে পারবো না। আমার মনে হয় আমাদের কম্পিটিশন থেকে বেরিয়ে যাওয়া ভালো। না গুড্ডি, ডান্স শুধু কম্পিটিশনের জন্য করা হয় না। আমাদের রিদম নেই তো কি হলো? আমরা যা কিছু করি সেইটা করলে আমাদের মজা আসে তো, না? ব্যাস, সেই মজা নেওয়ার জন্যই আমরা নাচবো, খুব নাচবো। গাট্টুর এই কথাগুলো রকি স্যার শুনে নিল, আর উনি ইমপ্রেস হয়ে গেলেন। চলো বাচ্চারা, প্র্যাকটিস টাইম শেষ, এবার আমরা কাল দেখা করব। বাই। গাট্টু আর গুড্ডি, তোমরা দুজনে থাকো, তোমাদের সঙ্গে কিছু কথা আছে। হরি স্যার নিশ্চয়ই গাট্টু আর গুড্ডুকে কম্পিটিশন থেকে আউট হয়ে যেতে বলবেন। হ্যাঁ, বেচারা গাট্টু আর গুড্ডি ডান্স না করেই আউট হয়ে যাবে। আর সেটাই হলো। পরের দিন প্র্যাকটিস তো হচ্ছিল, কিন্তু গাট্টু আর গুড্ডি তাতে ছিল না। দেখলে হরি, কাল আমি কি বলেছিলাম? আর দেখতে দেখতে স্কুলের পরিবেশটা গ্যাদারিং এর মতন হয়ে গেল। আর সেই দিনটাও এসে গেল, যে দিনটার জন্য সবাই প্রাণ ভরে অপেক্ষা করছিল, ডান্স কম্পিটিশনের দিন। থিয়েটার দর্শকে ভরে গেছিল। স্টুডেন্টস, প্যারেন্টস এবং টিচার্সরাও সেইখানে ছিল। গাট্টু চিঙ্কির বাবা মাও সেখানে এসেছিলেন। তালি বাজিয়ে আমাদের প্রথম জুটিকে স্বাগত জানান, রাখি আর অংশুমান। রাখি আর অংশুমান স্টেজে আসলো আর খুব ভালো ডান্স দেখালো। তারপরে আরো জুটিরাও ডান্স করছিল। তারপরে মিশ্রা স্যার আরো একটা জুটিকে ডাকলো। স্বাগত করুন চিঙ্কি আর হরিকে। অল দ্য বেস্ট বাচ্চারা। হরি আর চিঙ্কি স্টেজে আসলো আর প্রত্যেকবারের মতন খুব ভালো একটা পারফরমেন্স দিল। ওদের পারফরমেন্সটা এতই ভালো ছিল যে পারফরমেন্স শেষ হওয়ার পরও কারোর তালি আর থামছিল না। এখন আমি ডাকতে চলেছি আমাদের লাস্ট জুটিকে, গাট্টু আর গুড্ডি। কাম অন গাট্টু। আরে এই দুজনও আছে কম্পিটিশনে। ডোন্ট ওয়ারি চিঙ্কি, ওদের এমনিতেও নিয়ে সবাই ঠাট্টাই করবে। গাট্টু আর গুড্ডি যেই ডান্স স্টার্ট করলো, সবাই থমকে দেখতে থাকলো। না বিটস না মিউজিক, দুজনে কিছুই ফলো করছিল না। দুজনে শুধু একে অপরকে ফলো করছিল আর পারফেক্ট অফবিট ডান্স করছিল। দুজনের স্টেপস আর টিউনিং এতটাই ভালো ছিল যে সবাই চোখ বড় বড় করে ডান্স দেখছিল। আর দুজনের পারফরমেন্স যখন শেষ হলো, তখন তালির সঙ্গে সঙ্গে লোকে ওয়ান্স মোর বলতে শুরু করলো। তো এই ডান্স কম্পিটিশনের উইনার হলো চিঙ্কি আর হরি। ইয়ে! চিঙ্কি আর হরি আনন্দতে স্টেজের উপরে গেল আর নিজের প্রাইজটা নিয়ে আসলো। কম্পিটিশনের উইনারকে তো আপনারা দেখে নিলেন, কিন্তু অডিয়েন্সের মন জয় করে থাকা দুজন জাদুঘরকে আমি স্টেজে ডাকতে চাই। গাট্টু আর গুড্ডিকে, দুজনের জন্য একটা স্পেশাল প্রাইজ আছে।
গট্টু আর গুড্ডি দুজনে স্টেজে গেল, দুজনে প্রাইজটা নিল। তারপরে গট্টু কিছু বলতে চাইছিল। অনেক লোকেরা ভাবছে হয়তো এরা দুজন তো ভালো করে ডান্সও করতে পারছিল না, তবুও এরা এত ভালো পারফরমেন্স দিল কি করে। তো বন্ধুরা, মানছি আমাদের মধ্যে রিদম ছিল না, কিন্তু কনফিডেন্স অনেক ছিল। আর এই কনফিডেন্সই আমাদের রকি স্যার গাইড করে দিয়েছে। উনি বললেন যে যদি তোমরা বিটে ডান্স করতে পারছো না তো অফ বিটে করো। গুড্ডি আর আমি প্রচুর পরিশ্রম করেছি, তারপরে এই স্পেশাল প্রাইজটা পেলাম আমরা। আমাদের কাছে যেইটা নেই সেইটার জন্যে কাঁদার থেকে ভালো যেইটা আছে সেইটাকে ভালো করে ব্যবহার করা। সবসময় আউট অফ দ্য বক্স ভিশন রাখা উচিত। এইটা আমরা এই কম্পিটিশন থেকে শিখলাম। থ্যাংক ইউ। গট্টুর এই কথাটা শুনে চিঙ্কি, হরি আর ওনাদের দুই ট্রেনার এবং পুরো অডিয়েন্স ইমপ্রেস হয়ে গেল, আর সবাই এদের স্ট্যান্ডিং ওভেশন দিল। গাট্টুর নতুন চুলের কাট। সবার মাথায় কিছু না কিছু কখনো না কখনো ভূত চাপে। গাট্টুর মাথায়ও চুল লম্বা করার ভূত চেপেছিল। গট্টু, চুল অনেক বড় হয়ে গেছে, হেয়ার কাট করে নাও। তোমার লম্বা চুল স্যুট করে না বাবা, আমাদের সেই হেয়ার স্টাইল করা উচিত যেটা আমাদের স্যুট করে। গাট্টু বেচারা রেগে গেল। ও নিজের চুল কাটতে চাইছিল না। গাট্টু বাড়ি ফিরল, কিন্তু মা বাবাকে কিছু জানালো না। কিন্তু চিঙ্কি, ও আর কোথায় চুপ থাকতো। বাড়ি ফিরতেই গাট্টুর ব্যাপারে বলে ফেলল। বাবা, মিশ্রা স্যার না গাট্টুকে কালকে চুল কেটে আসতে বলেছে। আরে, একে তো আমি কখন থেকে বোঝাচ্ছি, শুনলে তবে না। আর এর মাও তো সবসময় সাইড নেয়। না, মিশ্রা স্যার যখন বলেছে আমি আর গাট্টুর সমর্থন করব না। গাট্টু, এবার তোমার চুল কেটেই নেওয়া উচিত। এইটা শুনে গাট্টুর কান্না এসে গেল। না মা, তুমি তো দেখছো আমি কতদিন ধরে চুল বড় করছি, তাহলে কি করে হঠাৎ করে আমি কেটে দিই? আমার সেই সিনেমার হিরোর মতন চুল রাখার আছে। তুমি দেখেছিলে না, যখন সে ঘোড়ার উপরে বসে ভিলেনের পেছনে তাড়া করেছিল, তার চুল কেমন করে হাওয়াতে উড়ছিল। বাবা, সেটা সিনেমা। রিল আর রিয়েলের মধ্যে পার্থক্য থাকে। লম্বা চুল স্কুল আর সোসাইটিতে ভালো দেখায় না। আমাদের ডিসেন্ট হেয়ার স্টাইল রাখা উচিত, যেটা আমাদের পার্সোনালিটিকে স্যুট করবে। মিশ্রা স্যারও এটাই বলছিল। গাট্টু মন খারাপ করে নিজের রুমে বসেছিল, কেননা বাবা ওকে হেয়ার কাট করতে নিয়ে যাচ্ছিল। গাট্টু, মন খারাপ কেন করছো? আর তারপরে বাবা সন্ধেবেলায় গাট্টুকে নিয়ে একটা সেলুনে গেল। গাট্টুর ওখানে একদম মন লাগছিল না। ও নিজের চুলগুলো ধরে এক কোনায় মন খারাপ করে বসেছিল। যে লম্বা চুল যে কোনো সময় ওর থেকে কেটে আলাদা হওয়ার ছিল। তখনই একটা খুব বুড়ো দেখতে বারবার গাট্টুর কাছে এসে বলল, চলো বাবা, হেয়ার কাট করতে হবে তো। বারবারকে দেখে গাট্টুর আরো মন খারাপ হয়ে গেল। ওর মনে হলো যে এই বারবারের বয়স তো অনেক বেশি, এ গাট্টুর ফিলিংস কি করে বুঝবে? ও তো কোনো পুরনো স্টাইলে গাট্টুর চুল কেটে দেবে, আর তারপর সবাই ওর মজা ওড়াবে। কিন্তু এই বারবার অনেক কুল আর স্মার্ট ছিল। ওয়াও, তোমার চুলের টেক্সচারটা তো খুবই ভালো, আর তোমার চুলটা বেশ লম্বা। লম্বা চুলের সুবিধা এইটা যে আমি সেইটাকে ভালো করে কেটে তোমাকে একটা ভালো হেয়ার স্টাইল দিতে পারবো, যেটা তোমাকে স্যুটও করবে আর সবাই দেখে ইমপ্রেসও হবে। এইটা শুনে গাট্টু ভেতর থেকে খুব খুশি হয়ে গেল। তারপর বারবার কাঁচি চালালো আর গাট্টুর চুল নিচে পড়তে শুরু করলো। আর দেখতে দেখতে গাট্টুর একটা খুব সুন্দর হেয়ার কাট হয়ে গেল। নতুন লুকটা মিররে দেখে গাট্টু খুব খুশি হয়ে গেল। ওয়াও, এই হেয়ার কাটটা তো সেই লম্বা চুলের থেকে খুবই ভালো। থ্যাঙ্কস আঙ্কেল। আমি ভেবেছিলাম আপনি পুরনো হেয়ার কাট আমাকে দিয়ে দেবেন, কিন্তু আপনি তো বেশ একটা ইউনিক হেয়ার স্টাইল দিয়েছেন। এই হেয়ার কাটের নামটা কি? এর কোনো নাম নেই বাবা, আর না এই হেয়ার স্টাইলটা আমি কারোর উপরে আগে কখনো করেছি। তুমি প্রথম, তোমাকে এই হেয়ার স্টাইল দেওয়া হয়েছে। তুমি এর নাম বলো, কি রাখা যেতে পারে? এই হেয়ার কাটটা দেখে আমার তো পুরো ক্রেজি ফিলিং আসছে। আমরা কি এর নাম ক্রেজি হেয়ার কাট রাখতে পারবো? ওয়াও, ক্রেজি কাট! আমি আজকেই একে নিজের লিস্টে লিখে নিচ্ছি। গাট্টুর হেয়ার কাট বাবারও খুব পছন্দ হলো। বাবা বারবারকে বলল, বাহ, আপনি তো দারুণ কাজ করে দিয়েছেন। গাট্টু তো চুল কাটতেই চাইছিল না,
এখন তো কেটে খুশিও আছে। গাট্টু, প্রত্যেকের এমন একটা হেয়ার স্টাইল থাকে যেটা শুধু তার উপরেই ভালো লাগে। সব মানুষই ইউনিক হয়, তাই কারোর কপি না করে এটা যদি আমরা করি যে নিজেদের একটা ইউনিক স্টাইল বানাই। মাম্মি গাট্টুর হেয়ার কাট দেখলো আর ও খুশি হয়ে গেল। ওয়াও, তুমি অনেক কনফিডেন্ট, স্মার্ট আর চার্মিং লাগছো। মজা তো তখন এলো যখন পরের দিন গাট্টু ক্লাসে এন্টার করলো। গুড্ডি, হ্যারি, বান্টি আর পুরো ক্লাস ব্যাস গাট্টুর দিকেই তাকিয়েছিল। গাট্টুর একদম স্পেশাল ফিল হচ্ছিল। ওয়াও গাট্টু, নাইস হেয়ার স্টাইল। থ্যাংক ইউ। গাট্টু, এই কাটটার নামটা কি রে? ক্রেজি কাট। আর গাট্টু ক্রেজি তো তখন হলো যখন ওর ক্রেজি কাটের প্রশংসা মিশ্রা স্যার নিজে করলো। ওয়াও গাট্টু, এই হেয়ার কাটটা তোমাকে স্যুট করছে। চুলটা একটু লম্বা আছে, কিন্তু তোমার এটা ভালো দেখাচ্ছে। এটা শুনে গাট্টু খুব খুশি হয়ে গেল। ও নিজের নতুন হেয়ার স্টাইলের খুব খুশি ছিল। কিন্তু বেচারা বান্টি গাট্টুর নতুন হেয়ার স্টাইল আর তার প্রশংসা শুনে শুনে খুব মন খারাপ করছিল। দুপুরের ছুটিতে ও গাট্টুকে জিজ্ঞেস করলো, গাট্টু, তুই নিজের বারবারের অ্যাড্রেসটা দে না, আমারও তোর মতনই একটা হেয়ার কাট করানোর আছে। একদম করিস না, আমার বারবার বলেছে আমাদের ওই হেয়ার স্টাইল করা উচিত যেটা আমাদের স্যুট করে। আমার মনে হয় তোর উপরে এই হেয়ার স্টাইলটা ভালো দেখাবে না, যেটা তোকে স্যুট করবে সেই হেয়ার স্টাইলটা কর। আচ্ছা, বুঝে গেছি, তুই চাস যে শুধু তোরই প্রশংসা হোক। আমি যদি তোর মতন হেয়ার কাট করিনি তাহলে তোর ভ্যালুটা কম হয়ে যাবে, তাই এত নাটক করছিস না তুই? হ্যাঁ? না না বান্টি, এমন নয় রে। তুই যদি বলছিস তাহলে আমি তোকে বারবারের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, বাকিটা তোর ইচ্ছে। আর পরের দিন তাই হলো যেটা হওয়া উচিত ছিল না। বান্টিও গাট্টুর মতন ক্রেজি কাট করে ক্লাসে এলো। যেই ও ক্লাসে এলো সবাই ওর দিকেই তাকিয়ে থাকলো আর তারপরে হাসতে শুরু করলো, কারণ ওই হেয়ার স্টাইল বান্টিকে একদম ফুলিশ দেখাচ্ছিল। আরে বান্টি, তুই এইটা কি করলি? এইটা তোর উপরে নয়, শুধু গাট্টুর উপরেই ভালো দেখায়। মিশ্রা স্যারও বান্টির নতুন লুকটা পছন্দ করলো না। তারপর দুপুরের ছুটিতে বান্টি গাট্টুর কাছে এসে বলল, সরি রে গাট্টু, আমাকে বারবার ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু আমি শুনলাম না আর আমার জোক হয়ে গেল। এখন বুঝলি আমাদের ওইটাই করা উচিত যেটা আমাদের নিজের। অন্যদের নকল করে কোনো লাভ নেই। আমি ওই কথাটা আগে বুঝতে পারছিলাম না, তারপরে আমার বারবার আমাকে বুঝিয়ে দিল। আর এখন তুমিও বুঝে যাও আর সন্ধেবেলা গিয়ে নিজের হেয়ার স্টাইলটা ঠিক করে নাও। এতে বান্টি লজ্জা পেয়ে গেল আর এরপর কখনো গাট্টুর নকল না করার প্রমিস করলো। গাট্টু, চিঙ্কি আর জু। গাট্টু আর চিঙ্কি সব পোষা জানোয়ারদের দেখেছিল, যেমন কি কুকুর, বেড়াল আর মামার গ্রামের গরু, বলদ আর ছাগলও। কিন্তু জঙ্গলি জানোয়ার শুধু টিভি আর বইতেই দেখেছিল। ওদের বন্য পশু দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু বেচারা গাট্টু আর চিঙ্কি জঙ্গলে গিয়ে জানোয়ার তো দেখতে পারছিল না। আর বাবার কাছে দুজনকে জুতে নিয়ে যাওয়ার সময়ও ছিল না, তার অফিসের কাছ থেকে সময়ই বেরোচ্ছিল না। বেচারা গাট্টু আর চিঙ্কি বাবার কাছে জু নিয়ে যাওয়ার জন্য জেদ করে বোর হয়ে গেছিল। একদিন আজব হয়ে গেল, জু দেখার সুযোগ ওদের কাছে নিজের থেকে এসে গেল। ক্লাসে একদিন মিশ্রা স্যার হঠাৎ পড়াতে পড়াতে থেমে গেলেন আর বলতে লাগলো, আরে আমি তোমাদের বলতে ভুলে গেছি, কালকে আমরা ছোট্ট একটা স্কুল ট্রিপে যেতে চলেছি। আমি সেইখানে জন্তু জানোয়ারদের আর পাখিদের ব্যাপারে তোমাদের বলবো আর অনেক ইনফরমেশনও দেব, তাই তোমরা সবাই তৈরি হয়ে এসো। এইটা শুনে সব বাচ্চারা খুশি হয়ে গেল। কিন্তু আপনারা কি জানেন সব থেকে বেশি খুশি কে ছিল? আগে হ্যাঁ, আমাদের গাট্টু আর চিঙ্কি। গাট্টু আর চিঙ্কি যেই সন্ধ্যেবেলা স্কুল থেকে বাড়ি ফিরলো, নাচতে নাচতে বাবার সাথে দেখা করলো। বাবা সব সময়ের মতন ল্যাপটপ নিয়ে বিজি ছিল। বাবা, তোমার একটা টেনশন কমে গেল। আরে বাবা, কোন টেনশন? আমাদের জু নিয়ে যাওয়ার। তারপর আর কি, পরের দিন গাট্টু আর চিঙ্কি জু যাওয়ার জন্য খুব ভালো করে তৈরি হয়ে স্কুলে পৌঁছালো। নাচতে নাচতে বাসে উঠে পড়লো আর বাস জু এর দিকে এগিয়ে গেল। আধ ঘন্টা পরে বাস
শহরের বাইরে থাকা একটা বড় চিড়িয়াখানার সামনে এসে থেমে গেল। সব বাচ্চারা লাইন করে নিচে নামলো আর চিড়িয়াখানার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। বাইরে একটা টিকিট কাউন্টার ছিল, পাশে একটা বড় বোর্ড ছিল যাতে কিছু নির্দেশ দেওয়া ছিল। বাচ্চারা বোর্ডটা ভালো করে পড়ে নাও আর বুঝে নাও যে জুতে আমাদের কেরম করে বিহেভ করতে হয়। গাট্টু আর চিঙ্কি খুব মন দিয়ে নির্দেশগুলো পড়লো। চলো এখন ভেতরে যাই। কিন্তু স্যার টিকিটস? ডোন্ট ওয়ারি গাট্টু, জুয়ের টিকিট সব অনলাইনে ডাউনলোড করা যায়। আমি সবার টিকিট কালকেই করে নিয়েছিলাম। বাচ্চারা ভেতরে গেল। ওদের যেন এমন মনে হচ্ছিল যেন ওরা একটা নতুন জগতে এসে গেছে। জু শহরের ভেতরে থেকেও না তো ওখানে ভেতরে হর্নের আওয়াজ ছিল আর না লোকের কোনো চেঁচামেচির আওয়াজ, শুধু পাখিদের ডাক আর জানোয়ারদের আওয়াজ শুনতে পাচ্ছিল। তারপর বাচ্চারা একটা বড় খাঁচার সামনে এলো। ওখানে একটা লম্বা ঘাড়ওয়ালা জিরাফ ছিল। জিরাফটা ঘাড় উঁচু করে গাছ থেকে পাতা খাচ্ছিল। এর গলাটা তো দেখো। হ্যাঁ, গলাটা যদি এত লম্বা তাহলে জল কি করে খায়? জিরাফ একটা জঙ্গলের জানোয়ার, সে শুধু নিরামিষ খায়। জঙ্গলে গাছ অনেক উঁচু উঁচু হয়, যাতে জিরাফের গলা অত উঁচু অব্দি পৌঁছাতে পারে আর সে পেট ভরে খাবার খেতে পারে, তাই ওদের গলা এত লম্বা হয়। জল খাওয়ার সময় ওদের অসুবিধা হয় ঠিকই, কিন্তু এর সলিউশনও জিরাফরা বের করে নিয়েছে। সামনের দুটো পা জল খাওয়ার সময় ওরা মুড়ে নেয়, তারপরে নিজের গলাটাকে ঝুঁকিয়ে দিয়ে জল খায়। এইভাবে মিশ্রা স্যার বাচ্চাদের একটা একটা করে জানোয়ার দেখাতে থাকে আর ওদের ব্যাপারে বলতে থাকে। বাচ্চারা হরিণ, বাঁদর, জেব্রা আরো অনেক জানোয়ার দেখলো। তারপরে ওরা অনেক রকমের পাখিও দেখলো, যার মধ্যে টিয়া, হাঁস আর অনেক রকমের আলাদা আলাদা রকমের সুন্দর পাখি দেখলো। আরে ওই দেখো! চিঙ্কি অন্য বাচ্চাদের একটা খাঁচা দেখালো, যেখানে একটা খুব সুন্দর ময়ূর ছিল। ময়ূরটা নিজের পাখনা ছড়িয়ে নাচ করছিল। মিশ্রা স্যার বাচ্চাদের জলে সাঁতার কাটতে থাকা কুমির আরো অনেক রকমের জানোয়ার দেখালো। সাপ দেখে বাচ্চারা খুব ভয় পেয়ে গেল। ব্ল্যাক কিং কোবরা অনেক সাংঘাতিক দেখতে লাগছিল। তারপর ওইখানে জুতে বসে সবাই খাবার খাবার প্রোগ্রাম করলো। খাবার খেতে খেতে মিশ্রা স্যার বাচ্চাদের প্রশ্নের উত্তরও দিচ্ছিল। স্যার, এখানে এদের ভালো করে পালন পোষণ করা হয়? হ্যাঁ, ওদের খাওয়া দাওয়া, ডাক্তার, চিকিৎসা সব জুতেই হয়। তাই অনেকগুলো কর্মচারী আর ডাক্তাররা এদের জন্য এখানে কাজ করে। স্যার, সুন্দর সুন্দর জানোয়ারদের খাঁচার মধ্যে বন্দি করে কেন রাখা হয়? ওদের খোলা কেন ছাড়ে না? গুড কোশ্চেন চিঙ্কি, কিন্তু এমন নয় যে সব জীবজন্তু এইখানে বন্দি আছে। এইটাই যে প্রত্যেকটা প্রজাতির এক একটা জীব এইখানে রাখা হয়েছে। এর অনেকগুলোই কারণ আছে, যেমন লোকেরা এদেরকে দেখতে পাবে। ভাবো, যদি জু থাকতো না তাহলে কি লোকেরা সাহস করে জঙ্গলে দেখতে যেত নাকি এদের? দ্বিতীয় কারণ হলো জানোয়ারদের উপরে অধ্যয়ন করার জন্য এখানে পুরো স্টাডি করা হয়। এই স্টাডিটা জানোয়ারদের জন্য খুবই ভালো আর আমাদের মানুষের জন্য, কারণ আমাদের একসঙ্গেই পৃথিবীতে বসবাস করতে হবে, তাই একে অপরকে বোঝাটা তো খুবই দরকার। এইভাবে মিশ্রা স্যার বাচ্চাদের আরো অনেক জিনিস শেখালো। তারপর খাবার খাওয়ার পরে মিশ্রা স্যার বললেন, বাচ্চারা এখন কিন্তু ভয় পাবে না, কারণ এখন আমরা বাঘ দেখতে চলেছি। এইটা শুনে অনেক বাচ্চারা ভয় পেয়ে গেল, কিন্তু সব থেকে বেশি ভয় পেল চিঙ্কি। চিঙ্কি তো টাইগার দেখতেই যেতে চাইছিল না, কিন্তু তারপর গাট্টু আর মিশ্রা স্যার ওকে বোঝাতে থাকলো। বাবা, টাইগার খাঁচাতে আছে, সে আমাদের কিছু করবে না। আর যদি এখানে এসে টাইগার না দেখো তাহলে জুতে এসে আর লাভ কি? চিঙ্কি, সে হলো যদি বাঘ, তুই হলি বাঘিনী। বাঘটাকে দেখিয়ে দে যে বাঘিনীও কোনো অংশে কম নয়। তারপর চিঙ্কি রাজি হলো আর সবাই টাইগারও দেখলো। টাইগার খুব শান্ত ছিল, কিন্তু খুব শক্তিশালী ছিল। ওকে দেখার এক্সপিরিয়েন্স খুবই আলাদা আর মজাদার ছিল। সবাই টাইগারের সাথে কিছু সময় কাটালো। তারপর সবাই হাতি আর উটের উপরে বসে পুরো চিড়িয়াখানা ঘুরলো। তারপর সন্ধে হতেই সবাই আবার বাসে চেপে চিড়িয়াখানাকে টাটা বাই বাই করে বাড়ির দিকে বেরিয়ে পড়লো। গাট্টুর টিউশন টিচার। বাচ্চারা, তোমাদের মিষ্টি মিষ্টি গাট্টু চিঙ্কি তোমাদের মতনই আস্তে আস্তে বড় হচ্ছিল। স্কুলে যেমন তোমরা হই হুল্লোড় করো, তেমন ভাবেই হই হুল্লোড় করছিল আর তোমাদের মতনও মন দিয়ে পড়াশোনাও করছিল। এরম ভাবে গাট্টু চিঙ্কি এক ক্লাস থেকে আরেক ক্লাস, সেই ক্লাস থেকে আবার পরের ক্লাস,
এরকম ভাবে এক এক ক্লাস করে এগিয়ে যাচ্ছিল আর ক্লাসের সাথে সাথে ওদের বইগুলো বেড়ে যাচ্ছিল। তারপর বেচারা গাট্টু চিংকির উপরে পড়াশোনার প্রেশার তো বাড়ারই ছিল। এখন এতগুলো বই আর একটাই ক্লাসের টিচার, মানে বাচ্চাদের সাথে সাথে ক্লাস টিচারের উপরেও প্রেশার ছিল। ক্লাস টিচার ওদের পুরো সৎভাবে পড়ানোর চেষ্টা করছিল, তাও কোনো না কোনো চ্যাপ্টার এরম আসতো যেটা ক্লাস টিচারের পড়ানোর পরও গাট্টু চিংকি বুঝতে পারতো না। মানে স্কুল থেকে বাড়ি আসতেই বাবার উপরে প্রেশার। বাবা, এই চ্যাপ্টারটা একটু বুঝিয়ে দাও না, 5 বার পড়েছি কিন্তু কিছু বুঝতেই পারছি না। দেখাও। আরে এটা তো খুব সিম্পল, স্কুলে বোঝায়নি নাকি? পড়িয়েছিল কিন্তু তুমি আবার পড়িয়ে দাও না। বাবা, আগে আমাকে এই ওয়ার্ডের মিনিংটা বোঝাও। দেখাও। আরে টিচার তোমাদের বলেনি নাকি? বলে তো ছিল, কিন্তু কি বলেছিল ভুলে গেছি। বাবা, আগে আমাকে বোঝাও। না, আগে আমাকে। বেচারা বাবা দুজনের বই নিয়ে কনফিউজ হয়ে ভাবছিল যে আগে কাকে বোঝাবে। তখনই ভেতর থেকে মায়ের ডাক এলো, আরে শোনো, কুকারের 4টে সিটি হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিও, আমি ওয়াশরুম যাচ্ছি। এবার বেচারা বাবা কি করবে? আরে বাপ রে, মনে হয় এখন তোমাদের দুজনকে টিউশনে পাঠানোর সঠিক সময় এসেছে। টিউশন? হ্যাঁ টিউশন। টিউশন মানে আরেকটা স্কুল হয় রে, সেইখানেও আমাদেরকে পড়ানো হয়, সেইখানে আমাদের সব সাবজেক্টের ডাউট ক্লিয়ার করা হয় আর প্রত্যেকটা সাবজেক্টে ট্রেন করা হয়। আরে বাপরে, আরেকটা স্কুল। হ্যাঁ, কিন্তু টিউশন স্কুল থেকে অনেকটাই আলাদা হয়। সেইখানে না আমরা খেলতে পারি আর না আমরা মজা করতে পারি। সেইখানে শুধু পড়া পড়া আর শুধু পড়া হয়। সেইখানে টিচাররা খুব স্ট্রিক্ট হয়, খুব প্রেশার দেয় রে। আমি যাই না, প্রত্যেক দিন আমাকে যেতে হয় টিউশন ক্লাসে। গাট্টু চিংকি তো এর আগে কোনো টিউশন গিয়েছিল না, আর না ওরা কোনোদিন টিউশনের নামও শুনেছিল। হারি যেমন ভাবে ওদের টিউশন আর টিউশন টিচারের ব্যাপারে বলল, শুনে গাট্টু আর চিংকির মাথা খারাপ হয়ে গেল। সন্ধে বেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পর ওরা বাবাকে বলল, বাবা, আমরা টিউশনে যাব না। কিন্তু কেন? বাবা, বললাম না আমরা টিউশন যাব না। আমাদের পড়ানোর জন্য আমাদের স্কুল আর তুমি বেস্ট। বাবা, জেদ করো না, স্কুল বেস্ট হয়, কিন্তু আজকাল সিলেবাসে এত বেশি বেশি সাবজেক্ট থাকে যে স্কুল কি করতে পারবে বলো? আর যদি তোমরা আমার কথা বলো তাহলে আমি ক্লান্ত হয়ে যাই। অফিসের কিছু কাজ, তারপর আবার মাকে সাহায্য করতে হয়, বাইরেরও কাজ করতে হয়। এমনি ভাবে আমি তোমাদের সময় দিতে পারবো না। তোমাদের এখন টিউশন যেতেই হবে বাচ্চারা। বেচারা গাট্টু চিংকি এর উপরে কি বলতো, ওদের বাবার কথা মানতেই হলো। সানডের দিন বাবা গাট্টু আর চিংকিকে সোসাইটির পাশের টিউশন ক্লাসে নিয়ে গেল। ওখানে অফিসে একটা টিচার বসেছিল, বড় বড় চোখ, বড় বড় গোঁফ, আর মাথায় একদমই চুল ছিল না, আর সে খুব ভয়ানক দেখতে লাগছিল। গাট্টু চিংকি ওকে দেখেই ভয় পেয়ে গেল। নামটা বলুন। এ হলো গাট্টু আর এ হলো চিংকি। আপনি মাঝখানে বলবেন না, বাচ্চাদেরকে বলতে দিন। এইটা শুনে তো গাট্টু চিংকির সাথে সাথে বাবাও ভয় পেয়ে গেল। মানডে সন্ধেবেলায় গাট্টু চিংকি স্কুল থেকে বাড়ি ফিরল। এবার ওদের টিউশন ক্লাস যাবার ছিল। ওদের একদমই ইচ্ছে ছিল না, কিন্তু বেচারারা কি করত, ওদের অ্যাডমিশন তো হয়ে গেছিল। দুজনে এসে টিউশন ক্লাসে বসে পড়ল আর ওই রাগী টিউশন টিচারের অপেক্ষা করলো। ওদের সাথে বসা বাকি বাচ্চাদের ব্যাচটাও নতুন ছিল, ওরাও ভয় ভয় ছিল। তখনই ক্লাসে অনেক ইয়াং, জিন্স আর টি শার্ট পরে থাকা খুব ড্যাশিং আর জোয়ান একটা ছেলে ভেতরে এলো। ওকে দেখে গাট্টু বলল, দাদা, তুমি ভেতরে কেন আসলে? আমাদের খারুস টিচার যদি ভেতরে আসতো তাহলে তোমাকে মারবে, যাও। তোমরা সেই বড় বড় চোখ, বড় বড় মোচওয়ালা সেই টিচারের ব্যাপারে কথা বলছো নাকি? হ্যাঁ, খুবই ভয়ঙ্কর সে, তুমি যাও। ডোন্ট ওয়ারি, কারণ উনি এই ক্লাসে কোনোদিন আসবেন না, কারণ এই ক্লাসের টিচার আমি। এইটা শুনে গাট্টু জোরে চিল্লালো, ক্লাস স্ট্যান্ড আপ, 1 2 জয় হিন্দ, গুড ইভিনিং স্যার। নিজের টিউশন টিচারের ড্যাশিং এন্ট্রি আর কথা বলার ধরন থেকে সবাই ইমপ্রেস হয়ে গেল। গুড ইভিনিং বাচ্চারা, সিট ডাউন। আমার নাম হলো শ্রীকান্ত আর আমি হলাম তোমাদের টিচার। আমার পড়ানোর স্টাইলটা একটু আলাদা। আমি বাচ্চাদের প্রেশার নয় ভালোবাসা দিই।
তোমরাও এর বিনিময়েতে তোমাদের টিচারকে একটু ভালোবাসা দিও। আমরা খুব পড়বো আর খুব মজাও করব, কি বলো? ইয়েস স্যার। তাহলে চলো, আমার ইন্ট্রোডাকশন তো হয়ে গেল, এখন তোমরা এক এক করে নিজেদের ব্যাপারে বলো। তারপরে আমি তোমাদেরকে একটা ভালো গল্প শোনাবো, তারপরে আমরা একটুখানি মজা করব, আর তারপরে অনেক অনেক পড়া করব, কি বলো? ইয়েস স্যার। তারপর আর কি, গাট্টু, চিঙ্কি আর বাকি সব বাচ্চারা এক এক করে শ্রীকান্ত স্যারকে নিজেদের ইন্ট্রোডাকশন দিল। তারপর শ্রীকান্ত স্যার বাচ্চাদেরকে ইঁদুর আর বেড়ালের মজার একটা গল্প শোনালো। তারপর সবাই বই খুললো। ওদের পড়ানো আর ডাউটস ক্লিয়ার করার ধরন এতটাই আলাদা ছিল যে বাচ্চারা পড়তে পড়তে জানতেই পারল না যে কখন 8টা বেজে গেছে। চলো বাচ্চারা, আজকের আমাদের টিউশনের ট্রেন এইখানে এসে থেমে গেল। স্টেশনটা কিন্তু ভুলো না, টেনশন একদম নেবে না, আর শ্রীকান্তকে বাই বাই না করে একদম ঘরে যাবে না। বাই বাই স্যার। এইভাবে প্রথম দিনেই টিউশন টিচারের সাথে বাচ্চাদের বন্ধুত্ব হলো। এরপর গাট্টু, চিঙ্কি আর সব বন্ধুরা ভয় না পেয়ে টিউশন আসতে থাকলো আর শ্রীকান্ত স্যারের সাথে পড়াশোনার মজা নিতে থাকলো।